বাইরে যে ধরনের প্ল্যাটফর্মরা মতো সামাজিক আমাদের এখানে অনেক ধরনের প্ল্যাটফর্ম আছে, অনেক ধরনের এনজিও ভিত্তিক চর্চার প্ল্যাটফর্ম, কিন্তু গণ প্ল্যাটফর্ম যেটা জনমানুষের মুক্তির আকাঙ্ক্ষা এবং তার যে স্পোর্টস বলি যেটাকে তাদের যে ইস্যু সেগুলোকে প্র্যাকটিক্যালি মাঠে ময়দানে চর্চার আপনার জায়গায় নিয়ে আসবে। হ্যাঁ, সেগুলো সব বিষয়ে যে সবাই একমত থাকবে তা না, দ্বিমত থাকবে, কাউন্টার হবে, কিন্তু এইরকম একটা সামাজিক ইন্টেলিজেন্স, সামাজিকভাবে বুদ্ধিভিত্তিক সংগঠন, এটা খুবই ঘাটতি আছে। তো একই রকম ভাবে আমরা যদি ইতিহাসের আলোচনাটা, আমরা ইতিহাস সচেতন এটা একটা কথা, কিন্তু ইতিহাস সচেতন না হলে তেমন বড় কোনো সমস্যা ঘটে না। বড় সমস্যা হইলেও ইতিহাস না থাকলে তার চেয়ে বড় সমস্যা। আমাদের কি আসলে ইতিহাস আছে? আমাদের তো আছে কতগুলো ইভেন্ট, ৭১, ৯০, ২৪ ইভেন্ট আর ইতিহাসের মধ্যে পার্থক্য। এই আলোচনাটা আমাদের ইভেন্ট এগুলো বড় বড় ইভেন্ট, কিন্তু ধরেন ৭১ বা ৯০ বা ২৪ এইটা একটা সাউথ আফ্রিকার লোক কেন চর্চা, বা একটা লাতিন আমেরিকার লোক কেন চর্চা? কিন্তু আপনি দেখেন বার্লিন ওয়ালের ঘটনা, এটা কিন্তু তার চর্চা করে। সোভিয়েত ইউনিয়নের লোক থাকবো তার চর্চা, চেঙ্গিস খানের ব্যাপার সেবা তার চর্চা, মুঘল এম্পায়ারের ব্যাপার সেবা বিদেশিরা এসে তো চর্চা করে। কেন? সেই চর্চাগুলো গ্লোবাল কমিউনিটি করতে হয়, আর আপনার বিষয়ে পাশের বাড়ির লোক ঘটনাটা কি? আমরা আবার এই পূজা বাংলাদেশে ৭১ পূজায় যে কি পরিমাণ মায়ের মুখ খালি হয়েছে সেটা আপনি হিসাব পুরাপুরি হিসাব আপনার করা যাচ্ছে। তাহলে এই যে আমরা একটা ইতিহাস বিবর্জিত জাতি এবং আমাদের ইতিহাসের বোধ তো বললাম যেটা সে কারণে নাই, যেটা আছে সেটা হলো ফলস কনসেপ্ট। যেহেতু আমাদের ইতিহাস বলতে গ্লোবাল স্পেকট্রামে যা বোঝায় সেটা যেহেতু নাই, তাহলে এইবার আমার এবং আমার দাদার বাবার ইতিহাসে বলবো যা করছে সব শেষ। ও বলে বাথরুমে যায় এই যে একটা অবস্থা, সেই অবস্থার মধ্যে আপনার জাতিগত মুক্তির জন্য আমাদের প্রথমত অ্যাড্রেস করতে হবে যে আমাদের জাতীয় ইতিহাস নাই, তাহলে আমাদের জাতীয় ইতিহাস লাগবে প্রথম হিসেবে। এবার জাতীয় ইতিহাস আপনি প্রণয়ন করবেন কিভাবে? জাতীয় ইতিহাস প্রণয়ন করার একটা প্রকল্প হইল ইতিহাস ব্যাপারটা হেগেলের জন্মের আগে একরকম ছিল, হেগেলের জন্মের পরে আরেক। হেগেলের আপনার ফিলোসফি অফ হিস্ট্রি ধরে যদি আলাপ করি তো ৩ দিন আলাপ করতে, আমরা যদি কতগুলো কি পয়েন্ট আলাপ করি, দুইটা পয়েন্ট। একটা হলো যে হেগেল বলতেছে ইতিহাসের একটা বৈশ্বিক ধারণা, বিশ্ব ইতিহাসের ধারণাটা উপরে হেগেল করতেছে, যেটা আমি একটু আগে বললাম, যে কারণে চেঙ্গিস খানের ঘোড়ার দৌড়াদৌড়ি একটা পৃথিবীর যে কোনো প্রান্তের লোকের আগ্রহের ব্যাপার, কিন্তু আপনার ৯০ বা ৭১ বা ৩৪ পাশের বাড়ির লোক কানেক্ট করে না। হ্যাঁ, এটা কেন? এটার কারণটা হলো যে আপনার এই যে গ্লোবাল হিস্ট্রি, গ্লোবাল সিভিলাইজেশন, এটার সাথে আপনার কোনো কানেকশন, এইটার সাথে কানেকশন ছাড়া আপনি যত ইতিহাসের প্রকল্প নেন সেটা আপনার গোষ্ঠীর মধ্যেই সীমাবদ্ধ চলে যাবে, সেটা আপনার জন্য ইভেন্ট, সেটা অপরাপর কমিউনিটিকে কানেক্ট করবে। এই জন্য ইতিহাসের যে বৈশ্বিক হেগেলিয়ান কনসেপ্ট ধারণা, তার সাথে আমাদের একটা সংযোগ ঘটাইতে পারতে হবে। এবার এই সংযোগ ঘটাইতে দিচ্ছে না কে? এই সংযোগ ঘটাইতে দিচ্ছে না ওটা থেকে এখানকার যে নিউ প্যাগান কালচার বলে আমি যেটাকে আখ্যায়িত করি, ভারতারি যে ভারতীয় বাঙালি জাতীয়তাবাদী জেনারেশন, যেটা বেসিক্যালি একটা হিন্দুত্ববাদী আপনার বয়ানেরই একটা বাঙালি মানে বেঙ্গলি ভার্সন, সেটা আপনাকে ঘুরে ফিরে নিয়ে যাচ্ছে ওর যে বেদান্তিক সিভিলাইজেশন, ওর যে ইন্ডিয়ান ট্রেডিশন, তার পার্ট বানাচ্ছে। হ্যাঁ, এই জন্য দেখবেন আমাদের এখানে বাঙালি মুসলমানরা যেটা একটু শিক্ষিত প্রগতিশীল হলে মার্কস বাদের কথা বলি, তো মার্কস ওদের হাত ধরে
সে হিন্দুয়ানি কালচারকে চর্চা করার মধ্যে মনে করে বাঙালি হলো। কিন্তু যখন কনফ্লিক্টটা কংক্রিট রূপ ধারণ করে তখন দেখা যাচ্ছে সে হিন্দু হিন্দু বাবু বাঙালি মুসলমানকে কখনো বাঙালি বলে স্বীকার করে। হ্যাঁ, এবং ঐতিহাসিকভাবে কখনোই করবে না। তাহলে তুই সরস্বতীর মূর্তি নিয়ে এতদিন নাচানাচি স্বীকৃতি দিবেন না। হ্যাঁ, আপনি যতই সরস্বতী নিয়ে নাচেন, সরস্বতী কুলে মাথায় রেখে ঘুমান, সকাল বিকাল সরস্বতী পিছনে রেখে জ্ঞান বিজ্ঞানের যত যাই করেন আপনাকে কারণ ওরা ইসলামের যে কোনো এলিমেন্ট ইনহেরেন্টলি তারা শক্তি করে এবং আপনার ইসলামী শাসন সেটা বলা যাবে না। কারণ তুর্কি, মুঘল বা ইরানিয়ান সাইড থেকে যারা আসছেন তারা সবরই ইসলামী শাসন করে। এটা আপনি বলতে পারেন পার্সিয়ানের ইন্ডিয়া ফ্রিডম যেটা, তারপরে সেটা তারা মুসলমানরা শাসন করছে, সেটা ওই অর্থে খুব ইসলামী শাসন ছিল এটা বলার সুযোগ নেই। মানে ধরেন যেভাবে ধরেন মিডল ইস্টে এক ধরনের ইসলামী শাসন আমরা দেখছি না, এটা খোলা হয়ে রাষ্ট্রপতির আমলে তারপরে অনেক পদে সেই টাইপের বা সেই রকম কোন শাসন কাঠামো ধারণ করছে ইসলামী শাসন কাঠামো হ্যাঁ মুসলিম শাসন। তো নানা অংশের মুসলিমরা শাসন করছে, পুরো শাসনটাকে তারা একটা ইসলামী শাসন মানে ভারতীয় হিস্টোগ্রাফি যে বর্ণনা করে ইসলামী শাসন হিসেবে বর্ণনা করে এবং এটাকে তারা একটা কলোনি পরিবেশ শত্রু কর্তৃক তাদের এই যে ধরেন যে হিন্দু ভূমি রামের ভূমি দখলের একটা তো এটার একটা রামের ভূমি হিসাবে তারা দেখার চেষ্টা করে। এখন এই রাম ভূমি দখল করছে মুসলমান, মানে ওরা এটাকে বলছে মুসলমান না বলে ইসলামকেই শত্রু আকারে বর্ণনা মানে দেখে। তো ইসলাম তো একটা ফাউন্ডেশনাল আইডিওলজি, মানে এর অনেক রকম ভার্সন দুনিয়াতে আছে, অনেক রকম ভ্যারাইটি আছে, অনেক রকম ইন্টারপ্রিটেশন আছে। এক ব্যাখ্যার সাথে আরেক ব্যাখ্যার ঝগড়াও আছে, মারামারিও আছে, কিন্তু এরা এগুলো দেখে। যেমন আমাদের এখানে সেকুলার বুদ্ধিজীবীরা হেফাজত, জামাত, বিএনপি একাকার সব জমি। তো এখন হেফাজতের সাথে জামাতের এটা আকীদাগত দ্বন্দ্ব, বৌদ্ধবাদের বিরুদ্ধে এখানে ফাইট হচ্ছে অনেক দিন, কিন্তু তাদের সব জমি সব এক। এই যে পারসেপশনটা আপনি তৈরি করা হলো, এই পারসেপশনটা গোড়াটা হলো এই বেদান্তিক হিন্দুত্ববাদী যে আপনার তাদের যে একটা রেনেসা বা সভ্যতাগত যে কল্পনা, সেইটার আলোকে তারা আপনাকে শত্রু আকারে দেখে। এই জন্য আপনার মধ্যে আপনি কত নামাজ পড়েন, কতটা সুন্নতি জীবনযাপন করেন সেটা হ্যাঁ, আপনার মধ্যে ইসলামী কোনো রকম কোনো উপাদান থাকলেই সে আপনাকে তার জায়গা থেকে শত্রু আকারে সামনে। এই কারণে আমাদের বাঙালি সেকুলাররা এন্ড অফ দ্য ডে এটা এত হীনমন্য আকারে বিকশিত হয়েছে যে সে তার যে আপনার এখানকার যে প্রিন্সিপাল ফাউন্ডেশনাল আইডিওলজি ধর্মবাদ সেই ইসলাম হ্যাঁ, সেটা সম্পর্কে তার প্রাইমারি লেভেলের কোনো আন্ডারস্ট্যান্ডিং বোঝাপড়ার চেষ্টা করে। আর সে মনে করছে ওই যে মঙ্গল কাব্যের নন্দন তত্ত্ব এবং সেখানকার উপমা উপেক্ষা এগুলোর উপর ব্যাখ্যা যদি সে দিতে পারে তাইলেই সে জ্ঞান। বুখারী শরীফের ব্যাখ্যা জ্ঞান, এই যে জ্ঞানের আওয়ামীকরণ, হিন্দুকরণ করা, সেই জায়গা থেকে আপনার এখানকার ইতিহাসের প্রকল্পটা যদি আপনি চিন্তা করেন আমাদের কেন কোনো প্রকল্প দাঁড়ায় নেই, না রুটটা কেটে বোঝার চেষ্টা করতেছি, সেটা হলো আমরা আমাদের সিভিলাইজেশনাল রুটের সাথে আমাদের ইভেন্টগুলো কানেক্টিভিটি ঘটাইতে পারি। আমাদের সিভিলাইজেশনাল রুট হলো আব্রাহামিক সিভিলাইজেশন, এই বেদান্তিক পেগান হিন্দুয়ানি সিভিলাইজেশন। এই ব্যাপারে আমাদের পরিষ্কার থাকে না। এইবার আপনি যেই লেভেলের মুসলমান বা আপনি মুসলমান না হলেও অসুবিধা, এই কমিউনিটি, এই পূর্ববঙ্গীয় কমিউনিটিকে বা বাংলাদেশের এই কমিউনিটিকে যদি একটা ঐতিহাসিক মর্যাদা দিতে হয় তাহলে আপনার ইতিহাসের যে বয়ানের মধ্যে তাকে আপনার ধারণ করতে হবে। সেই জন্য আপনাকে এই যে বেদান্তিক পরিবেশের মধ্যে এটাকে বলে আমরা সাবজেক্ট কলোনিয়ালিজম, কলকাতার যে সাংস্কৃতিক উপনিবেশ আকারে ঢাকা কেন্দ্রে রাখা হচ্ছে, এই জায়গা থেকে মুক্তির জন্য আপনার গ্লোবাল সিভিলাইজেশনের সাথে ডিসকোর্সের সাথে আপনাকে সংযোগ করে। সেই ক্ষেত্রে আমাদের সংযোগটা হবে আব্রাহামিক রিলিজিয়াস ধারা, সেই ধারার সাথে মুসলমানের সাথে। হ্যাঁ, আপনার এটা আমাদের কখনোই ওই বেদান্তিক ট্রেডিশন দিবেন, এটা খুবই রিয়েকশনারি।
ওর মধ্যে হিন্দু তো আপনি হইতে পারবেন না, জন্ম না দিলে। মুসলমান তো আপনি হইতে পারবেন যে কোনো জায়গায়, আপনার স্পেস এখানে অনেক বেশি, এটা অনেক ফ্লেক্সিবল। ওটা বাই নেচার, আমি হিন্দুদের বিরুদ্ধে না, হিন্দুরা হিন্দু আছে, কিন্তু হিন্দুত্ববাদী যে আগ্রাসী চরিত্রটা সেটা বলার চেষ্টা করছে। তো এই জন্য আমাদের ইতিহাসটা, কমিউনিটি ইতিহাসটাকে শুধু ইভেন্ট পূজার মধ্যে আটকে রাখে। ইভেন্ট পূজার মধ্যে আটকে রাখলে বিভিন্ন দল কে কত বড় অংশগ্রহণতা, কে কার আঙ্গুলের ইশারা কি হচ্ছে এগুলো নিয়ে চর্চা, এবং কেউ এটাকে সমালোচনা করলে সেটা রাষ্ট্রদ্রোহী অপরাধ হতে পারে। তো এই জন্য আমাদের ইতিহাসের মুক্তির জন্য আমাদের এই জন্য হেগেল যেটা বলছে সেটা গুরুত্বপূর্ণ কথা, যে এভরি হিস্ট্রি ইজ দ্য হিস্ট্রি অফ, আপনার কি বলে, হিস্ট্রি অফ থট। হিস্ট্রি ইজ নাথিং বাট আ পার্টিকুলার এক্সিস্টেন্স অফ নলেজ সিস্টেম। আমরা করি কি সন তারিখ নিয়ে কোথাও শুরু করি, সন তারিখ তো ভাই কি তৈরি করা যায়, রাত পুরো জানা দিয়ে দিন দিয়ে আপনি সন তারিখ তৈরি করা যায়। There is no fact, only interpretation. Fact পাওয়ার অসুবিধা। Fact দিয়ে আপনি ধরেন এই যে 24-এর অবস্থানে আপনার এক একজন এক্সপিরিয়েন্স আছে। এখন আমি যদি 10 আমি ছিলাম এখানকার অভিজ্ঞতা বর্ণনা করি, আমি এক ভুল করবো, যাত্রাবাড়ি এক ভুল করবে, চাকার বলে এক ভুল করবে, তাই না? এখন এই ফ্যাক্টের সাথে একটা মিলবে। 50 বছর পরে যখন লোক বর্ণনা করতে যাবে, একটা আন্দোলন, তার এক এক জায়গার দৃশ্য এক এক রকম হয়। কি হয় আমি ভুল বলছি অথবা যাত্রাবাড়ির লোক ভুল। তারপরে ফ্যাক্টের উপর এই যে আপনার সলিমুল্লাহ টাইপের যে বিদ্যা, হ্যাঁ, যে তথ্য প্রচার করা যাচ্ছে, তথ্য ইরিলেভেন্ট হয়ে যায় সময়ের, কিন্তু যেটা থাকে, যেটা গুরুত্বপূর্ণ, যেটা রাষ্ট্রীয়, ন্যারেশন, বয়ান, ইন্টারপ্রিটেশন, সেই ইন্টারপ্রিটেশনে আমাদের ইতিহাসে 12টা বাজাইছে দিল আমাদের ইতিহাসের বামপন্থী ধারণা। বাংলাদেশে জ্ঞান নেই, শুধু ইতিহাস না, এখানে জ্ঞান চর্চা বলতে বোঝায় যে এটা বাম হওয়া, বাম ধারার নাম। এবং এই বামটা কি অশিক্ষিত না, মার্কস পড়বে, ও পড়বে হইলো কলকাতার একটা 3য় শ্রেণীর বুদ্ধিজীবী মার্কস লেনিনের উপর ইন্টারপ্রিটেশন বা এটা প্রবন্ধ। ও কিন্তু মূল মার্কস পড়বে, মূল মার্কস পড়া খুব পরিশ্রম। ক্যাপিটাল পড়তে গেলে অনেক কিছু লাগে, অনেক কিছু বুঝতে হবে, বৃত্তমূল্য, হিসাব, গণিত, অনেক কিছু বুঝতে হবে, এটা এত সহজ। ওগুলো করবে না, ও করবে কি, এক দাদা বাবু 2টা প্রবন্ধ করবে, প্রবন্ধ বইরে, হ্যাঁ, তারপরে একটা পার্শ্ব করে যাবে, 2-4টা বন্ধু বান্ধবী নিয়ে বিজনেস, হ্যাঁ, এবং গায়ে গতরে নারীটা, যেটাকে লাইফস্টাইল ফ্যামিলিজম বলতে পারে ইংরেজি, এটা ভালো বাংলা আর কি, গায়ে গতরে নারী। তো এইটার মধ্যে দিয়ে আপনার আমাদের এখানকার বুদ্ধিজীবীটা এই যে একটা সুপারফিশিয়াল চেহারা, আপনি দেখবেন ছবির হাটে মাঝে মাঝে দেখবেন যে এমন এক লাইফস্টাইল, ময়লা কাপড় করছে, তারপরে আপনার মানে রবীন্দ্রনাথ ছাড়াই গেছে, কথা বলতে যাবেন তার মূর্খতা তলা খুঁজে বলে, ভাব যেটা মনে হয়েছে টমাস আলভা এডিশন এসে। তো এই যে একটা আবহাওয়া তৈরি করে আপনাকে বলবেন, এই যে লাইফস্টাইল বুদ্ধিজীবী, এটার মধ্যে দিয়ে, এবং তারপরে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে তার গর্বের শেষ নেই, ইতিহাসের জন্ম। তো এই যে কালেকটিভ মূর্খতার মধ্যে আপনার 54 বছর এইভাবে রাখা হয়েছে, দুনিয়ার 2 পয়সার পাত্তা দেয় না। আপনি জানেন দরকার নেই, হ্যাঁ, নেপাল শ্রীলঙ্কা করে ইতিহাস পড়ার সুযোগ নেই, ওখানে একাডেমিয়া এই লেভেলের আপনার এক্সপার্টিস ডেভেলপ করছে, সেগুলো আমাদের মানে আমাদের আসলে ওইরকম কোনো ক্রিটিক্যাল চিন্তা আমাদের ডেভেলপ করছে শত শত লাখ লাখ সহমত। এই 15 বছর তারও ভয়াবহ। এই জন্য আমাদের যেটা দরকার সেটা হলো এই যে বামপন্থার এখানকার যে রিডিংটা, এটাকে রিডিং দেওয়া দরকার। এটা বামপন্থাটাকে আপনাকে এটাও কলকাতার জ্ঞান তত্ত্বের উপনিবেশ আকারে পাঠান। আপনি বামপন্থী হন, অসুবিধা নেই, আমাদের বামপন্থী হওয়ার দরকারও আছে, কারণ এটা রাইটিং অভ্যুত্থান হয়েছে, হ্যাঁ, এটা একটা হয়ে গেলে হবে, এর একটা ভালো সেন্টেন্স লেফটিং পলিটিক্স আছে, সেটা তো হচ্ছে না। সেটা হচ্ছে যে কলকাতার দাদাবাবু ইন্টারপ্রিটেশনের কারণে। সেক্ষেত্রে আমাদের তাহলে আমরা এই এতক্ষণ আলোচনায় গুরুত্বপূর্ণ পয়েন্ট পেলাম কি আমাদের ইতিহাসের জন্য। বেসিক্যালি ইতিহাস মানে হলো চিন্তার ইতিহাস। তাহলে আমাদের যে চিন্তাটা, সেই চিন্তাটা আমাদের মানে রিডিং করতে হবে, রিলোকেট করতে হবে, যে আমাদের সমস্ত লজিক, সমস্ত ধারণা এটা ডেরাইভ ফ্রম বেদান্তিক ট্রেডিশন, যে কারণে এটা আপনার কি বলে যেটা গোজামিল হচ্ছে, এটা কখনো ম্যাচ করে, এটা তেল আর পানির মতো হয়ে গেছে।
আপনি কিছু তো ভোটা কাটে দিয়ে একসাথে রাখেন, যেই ঝামেলা লাগে তেল বাইশে ওঠে পানি থেকে আছে, আলাদা হয়ে আছে। তো এই জন্য এবং এইটা সবটা বাপ বন্ধুরা সবচেয়ে বেশি সাফার করে। এই যে ধরেন এই অভ্যুত্থানের পরে ধরেন এখানে একটা নারী নীতি নিয়ে একটা, সেই নারী নীতিটাকে তারা একটা অ্যাজিভ যে ইসলামিজম এবং সেকুলারিজমের দ্বন্দ্ব আকারে দেয়। এটা হওয়া উচিত ছিল কি যে ন্যাশনাল ইন্টারেস্টের ক্ষেত্রে এই নারী নীতি কি কি সমস্যা থাকে, তাই না? কিন্তু ঝগড়াটা প্রেম করলো, মানে ইসলাম ভার্সেস প্রগতিশীল। তো এই জন্য এই পুরো এন্টার বামপন্থী প্রক্রিয়ার মধ্যে যেটা হলো এরা তো এন্টি স্টেট শুধু না, এন্টি ন্যাশন করে জাতি গঠন হইতে দিবে। ও সবসময় রিয়েকশনারি আবিষ্কার, কারণ ওর যে প্রগতিশীলতার হিন্দুত্ববাদী ধারণা, সেই ধারণার আলোকে আপনি যতক্ষণ পর্যন্ত ইসলামের সাথে কোনো সম্পর্ক রাখবেন আপনি স্থির প্রতিক্রিয়াশীল থেকেছেন। যদিও আফগানিস্তানের যুদ্ধের পরে বয়ান টেররের যে বয়ানটা সেটা আগের মতো নাই, কিন্তু ইন্ডিয়াতে আপনি দেখেন একটা আপনার কাশ্মীরে সে কি অবস্থা করে রাখছে কত লম্বা সময় ধরে। বয়ান টেররের যুদ্ধটা একমাত্র ইন্ডিয়ায় চালাই যাচ্ছে গ্লোবাল, জায়নিস্টদের সাথে তাদের একটা ভালো আপনার সংযোগ আছে, লিঙ্ক আছে। এই জন্য আমাদের প্রথম কাজ হলো এই পুরা বর্গটা, হ্যাঁ, এই ইন্টেলেকচুয়াল কনস্পিরেসি বলেন বা ইন্টেলেকচুয়াল এই যে আপনাকে মানে বুদ্ধিবৃত্তিক ভাবে আপনাকে যে দাসত্বের মধ্যে রাখা হচ্ছে, এইটার বিরুদ্ধে আপনাকে থিওরিটিক্যালি ভায়োলেন্স করতে পারবেন। এটা শুধু রিঅ্যাকশন দেখায় হবে, এটা শুধুমাত্র মুভমেন্ট দেয়, এটা যেন আপনি স্কলারলি ওয়ার্ক করতে পারবেন। চিন্তার দিক থেকে আপনার তাকে ক্রিটিক করে দেখাইতে হবে যে কেন তোমার স্কুল অফ থট, হ্যাঁ, তুমি যে চিন্তা ধারণা বিশ্বাস করো তার প্রবলেমটা কি এবং আমি কেন এটা নেই, এটা প্রকাশ্যে খুব সুন্দরভাবে আর্টিকুলেট করে আপনাকে তাদেরকে বলতে পারতে হবে। তাহলে আমাদের প্রথম কথা হলো তাহলে আমাদের এই যে ইভেন্ট পূজা, হ্যাঁ, ৭১, ৯০, ২৪ এই ইভেন্ট পূজার বাইরে আমাদের একটা ইতিহাস লাগবে। সেই ইতিহাসের জন্য আমাদের কি লাগবে? আমাদের একটা যে গ্লোবাল যে ডিসকোর্স, গ্লোবাল সিভিলাইজেশনের যে ডিসকোর্স, তার সাথে আমাদের একটা সংযোগ লাগবে হোল কমিউনিটি আকারে। সেই সংযোগের ক্ষেত্রে আমাদের লাইন হবে বেদান্তিক ট্রেডিশনের বাইরে আব্রাহামিক ট্রেডিশন। আমি বলতেছি না আপনাকে কাউকে থেকে জব্বা করতে হবে আর সব রেজাল্ট করে, এটা সিভিলাইজেশন নয়, এটা বিলঙ্গিং নয়। আপনি আপনার মতো করে জীবনযাপন করার সুযোগ নেই। আপনি একটা সিম্পলি ইউরোপে ধরেন নাস্তিক নাই, ইউরোপে আপনার খুবই এক অর্থে ধরেন আপনার নন বিলঙ্গিং, কোনো কিছুতে বিলং করে না, এরকম নিজের মতো স্বাধীন চলে জন্য প্রচুর আছে, বাট তারা একটা খ্রিস্টান আবহের মধ্যে। আমাদের এখানে এই জন্য সাংস্কৃতিক ভাবে মুসলমানরা এখানে মাইনরিটি, সংখ্যায় মেজরিটি। কারণ এখানে যে ন্যারেশন বা যে চিন্তাটা ডমিনেট সেটা হলো এই ভারতীয় বাঙালি জাতীয়তাবাদী চিন্তা, যেটা ডেরাইভ ফ্রম একটা হিন্দুয়াইজেশন প্রকল্পের আপনার গ্র্যান্ড ন্যারেটিভ থেকে আসছে। সেক্ষেত্রে আমাদের কাউন্টার ডিসকোর্সের মধ্যে ঢুকতে পারতাম না। ঢোকার জন্য যে ধরনের বুদ্ধিবৃত্তিক প্রস্তুতি, যে ধরনের জ্ঞানগত আপনার ধরেন যে উইপনার মানে জ্ঞান চর্চা তো একটা যুদ্ধের মতো, সেগুলো আপনাকে ডেভেলপ করতে পারে। সময় লাগবে, কিন্তু সেগুলো আপনার চোখ কান খোলা রেখে করতে হবে। আপনার টাস্ক বাম বন্ধুদের যেমন ধরেন এক ধরনের মার্কসিস্ট ওয়েস্টার্ন লিটারেচার বলেই পান, কিন্তু আপনার তো দুইটাই করতে হবে, ওই ধারাগুলো আপনার চর্চা করতে। আবার আপনার যে বিশাল ইসলামী ট্রেডিশন, তার যে নানান আপনার ভাগ বিভাজন, শাখা উপশাখা, এগুলো সম্পর্কে এক ধরনের চর্চা লাগে। দুই চর্চার মধ্য দিয়ে মিলাই আপনি আপনার কমিউনিটির জন্য একটা গ্র্যান্ড ন্যারেটিভ আপনাকে তৈরি করতে হবে, যেটা গ্লোবাল সিভিলাইজেশনের সাথে মিলাই করতে হবে। তখন আপনার এই ইভেন্টটাকে একটা যে কোনো প্রান্তের একটা লোক রিড করতে পারে, নাহলে আপনার ইভেন্টটা এই শাহবাগী থেকে যাবে। হ্যাঁ, এটা পৃথিবীর অন্য লোককে এটা কোনো গুরুত্ব তৈরি করবে না, কারেক্ট করবে না, রাইট? সেক্ষেত্রে আমাদের যেটা দরকার যে এই আমরা এতদিন পর্যন্ত অশিক্ষিত বাম আওয়ামী ইতিহাসের যে বয়ানের মধ্যে আসছি, সেটা থেকে আমাদের জাতীয় ইতিহাস প্রণয়ন, জাতীয় ইতিহাস প্রণয়নের ক্ষেত্রে শুধু ৭১, ৯০ না, আমাদের টোটাল হিস্ট্রির বিভিন্ন ইভেন্টগুলো লাগবে আমাদের ন্যারেট করার জন্য। হ্যাঁ,
কিন্তু আমাদের একটা এই যে থট মানে পার্টিকুলার এজেন্সি অফ নলেজ সিস্টেম, কোন নলেজ সিস্টেমের মধ্যে আপনি এই ইভেন্টটাকে দেখেন ব্যাখ্যা করেন, সেটাই আপনার ইতিহাসের গুরুত্ব তৈরি করে। আপনি ইতিহাসে আলতাফ পারভেজের মতো কত নিখুঁত তথ্য লিখলেন, হ্যাঁ, তাতে কিছু যায় আসে না। ওই কেরানিগিরি গুরুত্ব আছে, সেটা প্রাইমারি, সেকেন্ডারি গুরুত্ব। কিন্তু প্রথম গুরুত্বটা হলো আপনি কোন জ্ঞান কাণ্ডের মধ্যে আপনি এই তথ্যটাকে ডেলিভারি দিলেন। মানে আপনার সমস্ত ভালো ভালো ধরেন উপাদান আপনাকে আমি আইনা দিলাম কারণ বাজার থেকে, সমস্ত ভালো ভালো বাজার, খুব উন্নত মশলা, বাবুর্চি লোক জানে না কি পরিমাণ লবণ দিতে হয়, কি পরিমাণ হলুদ দিতে হয়, রান্না খাওয়া যাবে। তো এই যে বাবুর্চিগিরি, এই যে রন্ধন প্রক্রিয়াটা, এটা ইম্পর্টেন্ট। আর যদি বাবুর্চি ভালো হয়, মোটামুটি ধরেন পচা বাসি দিয়েও ভালো সবজি ছিল যারা রান্না করে করতে পারে। তো এরকম আর কি, মানে আমরা ওই যে রন্ধন প্রক্রিয়াটা, এই যে বাবুর্চিগিরি, এই মুন্সিয়াটা, এইটাই কিন্তু ডাইরেক্ট করে। এইখানে আপনার কন্ট্রোল করতে দেখেন বাংলাদেশে যে কথাটা আমি বলি, প্রথম আলো এবং গণতন্ত্র দুইটা কোনোদিন একসাথে কেন বলতো? কারণ হচ্ছে তার ন্যারেটিভ পলিটিক্স। প্রথম আলো কি আমার পাকা দানে মই দিচ্ছে, আমাদের কোনো সত্যতা নেই। তো কেন এই কথাটা বলা হয়? বলা হয় এই কারণে তার যে ন্যারেটিভটা, তার যে চিন্তাটা, এটা ইসলাম বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্য ক্ষতি। এখানে সে একটা ফাঁকা, হ্যাঁ, এই নকশা টাইপের মিডল ক্লাস তৈরি করছে। এই মিডল ক্লাসটা এন্ড অফ দ্য ডে পলিটিক্যাল ক্যাপিটাল হচ্ছে হাসিনার কাছে। যদিও সে হাসিনা ফ্যাসিলিটির বিরুদ্ধে অনেক ভালো ভালো রিপোর্টও করছে, তাদের কিছু আসে না। সে যে পলিটিক্সটা উৎপাদন, যে মূল্যবোধটা, সংস্কৃতি মানে কি হাসানাসি গান বাজনা, তাদের মূল্যবোধ, কালেক্টিভ মূল্যবোধ। সংস্কৃতি বলতে আপনাদের আমার বেশি গান হচ্ছে নাচ গান আবৃত্তি হাবিজাবি, এগুলো তো এক্সারসাইজ, এগুলো তো আপনার পারফরমেন্স। সংস্কৃতি হলো কালেকটিভ এথিক্যাল বিলঙ্গিং, কমিউনিটি কোন ধরনের মোরাল স্ট্যান্ডার্ড চর্চা করে, তার টোটালটাই হলো তার সংস্কৃতি। তো সেক্ষেত্রে আমাদের এই কালেকটিভ বিলঙ্গিং চর্চা যে এই ধরনের পারসেপশন তৈরি করছে, আপনার প্রথম আলো আর এক ইজ্জত থাকে না, আপনি যাতে উঠেন না, ওই বেলায় এসে নাগরিক বেলায় স্বাক্ষর না নিলে হয় না, এই যে একটা আপনার উন্মাদনা তৈরি করা হয়েছে, এটার মধ্য দিয়ে তো আপনাকে জাগরিক বেলার যে সৃষ্ট করা বলে আওয়ামী ফেসিবাদের অনেক সুবিধাও আছে। এই সমস্ত মহান পশুদেরকে আমরা পশুর শ্রেণী নিকৃষ্ট হইতে দিয়েছি আওয়ামী লীগের কারণে। নাহলে তো জাতি কিন্তু এসে মাথা তুলে রাখতাম, জেনারেশন পর জেনারেশন, হ্যাঁ, জাগরিক বেলা নষ্ট হয়ে গেছে। ও যতদিন যাবত লেখালেখি শিল্প সাহিত্য করে কত পোলাপানের জীবন নষ্ট করছে, কারণ ওর স্বপ্ন ছিল জাগরিক বেলা, এবং যেটা পুরোটাই একটা ডাউট, তার মধ্যে কোনো সত্যতা নেই। হলো ওই ছেলে মেয়ে তার বিকাশ হয়। মানে চিন্তায় যদি আপনি একটা ক্ষুদ্র জায়গায় আইডল বানায় রাখেন, যে লোক মুজিবকে আইডল বানায় রাখছে, তার পরিণতি কোনোদিন বড় হতে পারবে, কোনোদিন বড় হতে পারবে। তো এই জন্য আমাদের যে জায়গাটাতে আসতে হবে সেটা হলো আমাদের একটা ন্যাশনাল ইতিহাস লাগবে। সেই ইতিহাস করার জন্য আমাদের যেটা এখন আমরা যে বাস্তবতার মধ্যে আছি, এটাও আওয়ামী বাস্তবতা, জ্ঞানতাত্ত্বিকভাবে সাংস্কৃতিক। এই বাস্তবতাকে পাল্টাইতে হবে। বাস্তবতাকে পাল্টাইতে হবে, বাস্তবতাকে পাল্টাই হলো কাউন্টার বাস্তবতার প্রস্তাবনা কিন্তু সেটা কি? সেটা হলো আপনি এই যে আওয়ামী ন্যারেশনের মধ্যে আছেন, সেই ন্যারেশনটাকে ডিসমেন্টাল করে, বাতিল করে একটা কাউন্টার ন্যারেশন যখন আপনি তৈরি করবেন, তখন কাউন্টার বাস্তবতা আছে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত আপনি এই বয়ানকে আপনার পরাজিত করে আপনার বয়ান তৈরি করতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত আপনি নতুন বাস্তবতা তৈরি করতে পারবেন। আপনি আওয়ামী বাস্তবতার মধ্যে বসে আওয়ামী বিরোধী রাজনীতি চলবে, তারপর সুযোগ পেলো আবার এসে আসবে। এই জন্য আমাদের এই বাস্তবতা যেটা আওয়ামী রিয়ালিটি যেটাকে বলে, সেই রিয়ালিটির বাইরে ক্রিয়েটিং আ নিউ রিয়ালিটি, বাংলাদেশের রিয়ালিটি, যেটা একটু আগে হাতে আলাপ করতেছি, সেই বাংলাদেশের রিয়ালিটিতে আমাদের প্রবেশ করতে হবে। সেই বাংলাদেশের রিয়ালিটিতে প্রবেশ করার জন্য যেটা করতে হয়, সেটা কি পদ্ধতিটা কি? সেটা হলো আপনাদের পারসেপশন, যে আমরা পারসিভ করি, যে এই পারসেপশনটাকে চেঞ্জ করতে, দেখবার যে দৃষ্টিভঙ্গি, এটাকে পরিবর্তন করতে পারেন। দেখবার দৃষ্টিভঙ্গিটা যদি পরিবর্তন করতে পারেন, তারপরে আপনি এই যে আওয়ামী রিয়ালিটির মধ্যে আছে এটাকে ক্রিটিক্যালি দেখা শিখবেন। কোন কোন জায়গায় আপনার ধরেন এই
ত্রুটিগুলো আছে এগুলো আপনি চোখে ধরা পড়বে, তখন আপনি সেগুলো একটা পর্যালোচনা হাজির করে আপনি আপনার নতুন বাস্তবতার বয়ানটা নিয়ে সামনে আসবেন। তো এটার জন্য আমাদের প্রচুর অনেস্ট ইয়াং এনার্জেটিক ইন্টেলেকচুয়াল লাগবে, যারা এই যে আমাদের একটা আপনার ভারতীয় বাঙালি জাতীয়তাবাদের উপনিবেশ হিসাবে আমাদের যা দীর্ঘ সময় ধরে আটকে রাখা হচ্ছে, এর বাইরে একটা বাংলাদেশের হিস্টোগ্রাফির মধ্যে পুরো নেশনকে নিয়ে যাবে। কারণ এখানে 24-এর কথাটা আসে, তাহলে 24 কেন গুরুত্বপূর্ণ? 24 গুরুত্বপূর্ণ, দেখেন একটা দেশের স্বাধীনতার দুইটা মিনিং থাকতে পারে, অনেকগুলো মিনিং আছে কিন্তু পার্টিকুলার দুইটা মিনিং যেগুলো, একটা হলো ভূখণ্ডের স্বাধীনতা। আপনি একটা ভূখণ্ড পাই না 71 সালে আমরা একটা স্বাধীন ভূখণ্ড এবং জনযুদ্ধের মধ্যে নিয়ে পাইছি, এবং সেই জনযুদ্ধের বয়ানটা আওয়ামী লীগ যেখানে আমাদের ন্যাশনাল হিস্ট্রি হয়, জাতির ইতিহাস। এই জন্য 71 ইতিহাসটাকে এমন ভাবে আপনার ইন্টারপ্রেট করতে পারতে হবে যে এটা একটা জনগোষ্ঠীর ইতিহাস আকারে কানেক্ট করবে, যেগুলো লোক যাতে কানেক্ট করে। এখন মুক্তিযুদ্ধের চেতনা আওয়ামী লীগ ছাড়া আর কারো কোনো অংশীদার নেই। এই জন্য মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধেই আমাদের অবস্থান। এই কারণে অবস্থানটা ক্যারেক্টারিস্টিক একত্রের আইডল কেন? কারণ হলো আপনার এখানে মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িকতা, প্রগতিশীলতা, এই যে কলকাতা মুক্তি বাম ধারণাগুলো, এইগুলোর হাত ধরে আওয়ামী ফ্যাসিবাদ শক্তিশালী। ফলে বামপন্থার অনেক সুন্দর সুন্দর প্রস্তাবনা, সুন্দর সুন্দর শব্দ, সেই শব্দগুলোর সমস্ত আবেদন আপনার আওয়ামী ফ্যাসিবাদ হাসিনার হাতে আইসা চূড়ান্ত রূপ সে আমাদের শেষ হয়েছে, এটার উপর জনগণের রাস্তা, হ্যাঁ, সেটা চূড়ান্তভাবে শেষ হয়েছে। সেই কারণে আপনার তুমি কে আমি কে রাজাকার বলেই নাম, এটা কিন্তু খুবই সিগনিফিকেন্ট। এখন 24 সালে আইসা তুমি কে আমি কে রাজাকার বলাটাই হলো 24-এর মুক্তি কাউন্টার থিসিস, অল্টারনেটিভ থিসিস। কারণ তোমার এতদিন আপনাকে তো রাজাকার বলেই হত্যা করা হয়েছে, আপনার জন্ম 97 সালে আপনিও রাজাকার। এই যে বাচ্চা বাচ্চা পোলাপানগুলো নাম কিশোর সব রাজাকার ছিল না, তার মানে রাজাকার ব্যাপারটা এখানে ওরা যেভাবে কয়েন করছে। এবং পাকিস্তানের ব্যাপার, পাকিস্তানের অনেক লোক পাকিস্তান সামরিক বাহিনীর এই যে চরম অত্যাচার, নির্মম হত্যাযজ্ঞ, এর বিরুদ্ধে দাঁড়ায়নি, অভিষেক থেকে আন্দোলন করেনি, কিন্তু আপনাকে হোলসেল পাকিস্তানকে ঘৃণা করতে পারতে হবে, এরকম একটা জায়গায় আপনাকে নিয়ে যাওয়া হয়েছে। 71-এর পরে ভারতের লুটপাট করেনি, কিন্তু হোলসেল ভারতকে আপনার ভালোবাসতে হবে, বন্ধু রাষ্ট্র মনে করতে হবে, এই বয়ান আপনাকে গেলাম। এই জন্য এখানে ইসলামোফোবিয়া এবং পাক ফোবিয়া দুইটা একসাথে ডেভেলপ করা। এখানে পাকিস্তান পন্থার যে আলাপটা দেয় সেটা পাকিস্তান পন্থার আলাপটা হবে পাক ফোবিয়া। এখানে এটা ভারতের দেখুন কি করা হয় যে এই যে সোফিয়া, ভারত এই যুদ্ধে যে চেষ্টাটা খাইল, এই মেয়েটার নাম সোফিয়া কুরেশ, মুসলমান না হওয়ার কারণে ও নাকি জঙ্গিদের বোন হয়ে গেছে। ওই জায়গায় যদি একটা অন্য নামের হয়তো অন্য সম্ভবত এই রিয়েকশন, তাহলে ওরকম করে এই যে পাক ফোবিয়াটা এটা ইনভেন্টেড বাই ইন্ডিয়া, ইন্ডিয়ান ডিসকোর্স। পাকিস্তানের শাসক শ্রেণীর বিরুদ্ধে এখানে সংগ্রাম শুরুকে আমরাই করি, আর অনেক কমিউনিটি করে, বেলুচিস্তানে দীর্ঘদিন ধরে করতেছে। তো পাকিস্তানের সামরিক শাসন, তার যে আপনার করা রুলিং ক্লাস, সেটার অত্যাচারের কথা তো সবাই জানে। এবং তার যে মিলিটারি বই আছে, মিলিটারি কর্পোরেশন, তো সেইটার ক্রিটিক তো আপনাকে করতে হবে। কিন্তু আপনার একটা হোল পাকিস্তানি কমিউনিটি, জনগোষ্ঠী, সেটা তো আপনার ধরেন যে ইভেন ইন্ডিয়ার সাধারণ জনগণ, সেটার সাথে তো আমাদের একটা কমন সাউথ এশিয়ান আইডেন্টিটি আছে। তো ভারতবর্ষ ভাই মুসলমান 800 বছর শাসন করছে। তো এখানে আপনাকে এই যে একেবারে ভারত প্রীতি এবং পাক ফোবিয়া, পাকিস্তান ঘৃণা, এর মধ্যে দিয়ে যেটা করা হয়, আপনি হ্যাঁ জাতিরাষ্ট্র হওয়ার পরে ভারতকে আপনার প্রপারলি লিড করতে পারতে হবে, পাকিস্তানের কমপ্লেক্সটাও বুঝতে পারতে হবে, নিজের অবস্থানটাও বুঝতে হবে। আবার এট দ্য সেম টাইম আপনার যে একটা কমন সাউথ এশিয়ান আইডেন্টিটি আছে, আপনি যে গোটা ভারতবর্ষেরই অংশ, সেই ব্যাপারটা মাথায় রাখেন। আপনার
ইন্ডিয়ার হিন্দুত্ববাদী রুলিং ক্লাস, পাকিস্তানের করাপ্ট রুলিং ক্লাস, এই দুইটা মানে কমন দুই দেশের বা তিন দেশের কমন পিপুলের আপনার কি বলে কিন্তু এর বাইরে সাধারণ জনগণের মধ্যে আমাদের কমন সাউথ এশিয়ান জনগণের মধ্যে একটা ইউনিটি লাগবে, ঐক্য লাগবে। আপনার ধরেন ইউরোপ আমেরিকায় যদি যান, আপনি কিন্তু ধরেন রেস্টুরেন্টে যান বা কোথাও গেলেন, আপনি কিন্তু একটা চাইনিজের সাথে কথা বলা শুরু করেন, আপনি কথা বলবেন এটা পাকিস্তানি বা ইন্ডিয়ানের সাথে। মানে আমি বলছি গ্লোবাল কমিউনিকেশন আপনারা যখন মিশবেন তখন দেখবেন যে আপনার এই সাউথ এশিয়ান কমিউনিটিটাই আপনার কমিউনিটি। কারণ সব জায়গায় আপনি অ্যাভেলেবেল, আপনার পাড়ার বড় ভাই ছোট ভাই পাচ্ছেন। ধরেন আপনি যদি বোস্টনে যান, নিউ ইয়র্কে যান, পাকিস্তানি দেখলেও খুব ভালো লাগে, ইন্ডিয়ান দেখলেও ভালো লাগে, বাইরের কাছে লোক পাওয়া গেছে বলে একটা কমন আইডেন্টিটি আছে। সেই জায়গায় আপনাকে এখানে যে একটা হোলসেল পাঠ্যবই উৎপাদন করা হচ্ছে, সেটার যে পলিটিক্স সেটা আপনাকে বুঝতে পারবেন। এই জন্য এই পাঠ্যবিয়ার বাইরে আমাদের এই সাউথ এশিয়ান কমন আইডেন্টিটি এই জায়গাটা রাখতে হবে। হ্যাঁ, পাকিস্তানের যে এই আর এখানে দেখেন ইতিহাসকে যখন আপনি পূজা দিবেন সেইটা বিকাম বার্ড। ইতিহাস পূজা দেওয়ার জিনিস, ইতিহাস আপনি মনে রাখবেন, মাঝে মধ্যে স্মরণ করবেন, পার্মানেন্টলি মনে রাখবেন। যখন দরকার হবে বাস্তবে প্র্যাকটিক্যালি প্রেজেন্ট টাইমে আপনি এটাকে ব্যবহার করবেন। এই লুইতে 71 ধরেন 71 সালে ঘটছে, তাতে কি আসে? ধর আপনার দাদাই মারা গেছে, কি আসে? তো খারাপ লাগছে, জানবে দাদা। তারপর তো আবার বান্ধবী দিয়ে ঘুরতে বেড়ে গেল, ওটা আপনি দেখা যাবে কি কাজে লাগবে? আসলে কোনো কাজে লাগবে, কাজে লাগবে প্র্যাকটিক্যাল এখনকার পলিটিক্সে আপনি যদি এটাকে যাপন করতে পারেন কোনো একটা জায়গায়। কিন্তু সারাক্ষণ 71 বোঝা কান্নাকাটি কিরকম ভাবে 90, 24 এগুলো দরকার নেই। প্রেজেন্ট টাইম এটা রেলিভেন্ট করবেন ততখানি আপনি ইতিহাস, বাকিটা একটা মতো থাকে। এবং ইতিহাসের টোটালিটিটা এটা কখনো একটা মানুষ পরিপূর্ণভাবে এটা কনসেপ্ট করতে পারে, এটা সম্ভব না। আপনি 24-এ ধারণ করতে পারেন, 24-এ এটা ধরেন কম্পারেটিভলি একটা ধরেন অল্প সময়ের ঘটনা, তাই না? মানে মাত্র 1-1.5 মাস তার ডিউরেশন, এটা তার 10 বছরের বিভক্ত না। কিন্তু আপনি দেখেন আপনি পুরোটা একসাথে কনসেপ্ট করতে পারেন। আপনি যেই পয়েন্টে যেই জায়গায় ছিলেন ওইটার ট্রমাই বা ওইটার আপনার অবসেশনে আপনার কাহিনী টোটাল বাংলাদেশ এবং 24 আপনি এখনো পর্যন্ত চিন্তাই করতে পারেন। আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্সের মধ্যে যখন লিঙ্ক করছেন আপনার কাছে 24 মিনিট এটা অন্ধের হাতি দেখা, যে পা দেখে ওর কাছে এটাই খাম্বা। তো এইরকম আপনার টোটাল কনসেপ্ট, টোটাল ইতিহাসে অতীতেই রাখবেন, সেটা রেলিভেন্সিটা তৈরি হয় প্রেজেন্ট টাইমে। আজকে আপনার জীবনে আপনি কতখানি চর্চা করছেন, ফলে হিস্ট্রি ইজ এ লিভিং প্রেজেন্ট, হিস্ট্রি ইজ নট পাস্ট। এটা অতীতের 71 সালের 74 সালের 47-এ ঘটে যাওয়া ব্যাপার না। ওই এটা অবশ্যই 47-এই ঘটছে, এটা অবশ্যই 71-এই ঘটছে, কিন্তু সেইটা আপনার বর্তমান আজকের রিয়েলিটিকে কি পরিমাণ ইনফ্লুয়েন্স করে, কি পরিমাণ প্রভাবিত করে, সেটাই আপনার ইতিহাস। হ্যাঁ, 71 সালে তো অনেক ঘটনা ঘটছে, গুরুম্বাবাড়িতে যেটা ঘটছে সেইটা তো তারা ঢাকার লোকের জন্য রেলিভেন্ট না 71-এর ইয়াতে। তো বলে এইটার টোটালটা প্রেজেন্ট টাইমকে কি পরিমাণ প্রভাবিত করতেছে সেইটাই আপনার 71 হোল 71-71-এর মধ্যে এটা টোটালি পারসিভ করা সম্ভব না, দরকার নেই। এই যে ইতিহাসকে বর্তমান করতে পারা, প্রেজেন্ট করতে পারা, সেইটা যখন আপনি করতে পারবেন তখনই আপনি একটা ঐতিহাসিক বাস্তবতার মধ্যে জীবনযাপন করা শিখবেন। আর তাহলে ফায়দা জীবন চলে যাবে, চাকরি বুঝতে। তো এবং আপনি যখন ঐতিহাসিক বাস্তবতার মধ্যে নিজেকে ফিট করতে পারবেন তখন আপনি ইতিহাসের প্রকল্প আপনার কমিউনিটির জন্য যেটা আছে এটা যদি আপডেট না হয়, নতুন প্রকল্প নেওয়ার জন্য নিজেকে ওইভাবে প্রস্তুত করা, ওই রকম একটা বিপ্লবী প্রকল্পের মধ্যে হাজির করা সম্ভব। এই জন্য পলিটিক্যাল কনসিস্টেন্সির আগে আসে ঐতিহাসিক কনসিস্টেন্সি। আমাদের কেন রাজনীতি সত্য হয়নি? কারণ আমাদের ঐতিহাসিক কনসিস্টেন্সি তৈরি হয়। যার ইতিহাস বোধ নাই, হ্যাঁ, তার আপনার রাজনৈতিক বোধ হবে না, তার
সার্বভৌমত্বের মতো। এবং আরেকটা আলোচনা দিয়ে আপনার কনক্লুশনের দিকে আগাই, আমাদের এই যে জিও পলিটিক্স যেটা বললাম, যেখানে একটা বন্ধু রাষ্ট্রের মতো একটা ফালতু কনসেপ্ট, এই কারণে আমাদের ন্যাশনাল সভারেন্টি এইটা স্ট্রংলি দাঁড়াইতে পারে। তাহলে আমাদের জিও পলিটিক্সটা, এই জন্য আমি যেটা বলি, আমাদের যে ফাউন্ডেশন অফ জিও পলিটিক্স, এটা রিথিঙ্কিং করে এই আপনার জিও পলিটিক্সটা আপনি কিভাবে নেবেন, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নাই, এই ধরনের ফালতু জিনিস দেওয়া হবে না। আপনার যেটা লাগবে সেটা হলো আপনি গ্লোবাল পাওয়ার, এখন আগে তো ছিল প্যাক আপনার ব্রিটিশ সাম্রাজ্য, তারপরে ধরেন এর আগে আরো অনেক ছিল, অটোমান ছিল, ইয়া ছিল, আগে এক কেন্দ্রিক একটা সাম্রাজ্য ছিল এবং সে দুনিয়া শাসন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এটা চেঞ্জ হয়ে গেছে, এটাকে যেন বলা হচ্ছে মাল্টিপোলার ওয়ার্ল্ড। এখানে একক মোড়ল বলে গেছে, এখানে অনেক কুতুবদার আছে, আমেরিকা যেমন আছে, রাশিয়া আছে, চায়না আছে, তুরস্ক মিলে আরেকটা বেল তৈরি হওয়ার চেষ্টা করতেছে। তো এই যে বহু মেরু, বহু কক্ষ বিশিষ্ট যে আপনার পৃথিবী, সেই পৃথিবীর মধ্যে আমরা একটা কক্ষ করতে পারি কিনা, এটা সম্ভব। কেননা আপনার এই যে 45 কোটি বা 40 কোটি বাঙালি কমিউনিটি, তার একমাত্র স্টেট তো বাংলাদেশ। সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, পাহাড়ি হোক, যাই হোক, এই জন্য যে বাংলাদেশি আইডেন্টিটিটা, এই আইডেন্টিটিটা কিন্তু কোনো জাতীয়তাবাদী আইডেন্টিটি, এটা হলো আপনার কমিউনিটির সিভিলাইজেশনাল আইডেন্টিটি। সেই আইডেন্টিটিটাকে আপনি এখন এমন ভাবে প্যাক করেন, সেভেন সিস্টার থেকে শুরু করে কলকাতা, পৃথিবীর যেখানে যত বাঙালি আছে, সে যেন মনে করে যে এখানে তার একটা প্রাইডের ব্যাপার আছে। যেমন দখলদারি একটা মিলিটারি ভিক্টিম স্টেট ইসরায়েল, পৃথিবীর যে যেখানে আছে ইহুদিরা, সেই ইসরায়েলকে একটা কনসার্ন মনে করে। তার তদ্রুপ গ্লোবাল বাঙালির জন্য বাংলাদেশ ছিল একটা বাংলাদেশে তার আশা ভরসা স্বপ্নের জায়গা। বলে আপনি পুরো কমিউনিটির দায়িত্ব নিয়ে বসে, সেই জায়গা থেকে আপনার আমাদের জিও পলিটিক্সে এই যে নতুন বাস্তবতার কথা আমি বললাম, এই যে বহু মেরু বিশিষ্ট পৃথিবী, সেখানে বহু কক্ষ, সেখানে আমরাও একটা কক্ষের মধ্যে থাকতে পারি কিনা। আমরা কি আজীবন ইন্ডিয়ার স্যাটেলাইট হয়েই থাকবো? এটা তো নিয়মিত হতে পারে। তাহলে আমাদের এই জন্য নতুন করে জিও পলিটিক্সটা চিন্তা করতে হবে। সেটা চিন্তা করার জন্য আপনার ইতিহাসের পয়েন্টটা, তাহলেই কেবলমাত্র আপনি এই নতুন বাস্তবতার একটা যে জায়গা বলে যে এই যে নিউ রিয়ালিটি, আপনার ফাউন্ডেশন অফ জিও পলিটিক্স যেটা, সেটাকে আপনি রিডিং দিতে পারবেন, নতুন করে সেট করতে পারবেন। নতুন করে সেট না করতে পারলে এই আমাদের ধরেন আজকে ইন্ডিয়া, কালকে আমেরিকা, পরশু চায়না, এগুলো করে দেবে। ফলে আমাদেরকে এই বহু মেরু বিশিষ্ট যে মাল্টিপোলার ওয়ার্ল্ডের একটা পোলার হয়ে ওঠার জন্য যে ধরনের ঐতিহাসিক, বুদ্ধিবৃত্তিক এবং ইকোনমিক্যাল আপনার শক্তি অর্জন করা দরকার, সেদিকে আপনার আগাই। তো এখন সেক্ষেত্রে 24 আপনার কি যেটা বললাম, বলতেছিলাম ওই আলাপটা শেষ করি নাই, যে একটা ভূখণ্ডের স্বাধীনতা আপনি পাইলেন, কিন্তু এই ভূখণ্ডের স্বাধীনতার ব্যাপারটা পুরাটাই অর্থে, যদি না সেই ভূখণ্ডের মানুষের রাজনৈতিক স্বাধীনতা না হয়, তাহলে আপনার 54 বছরে এই যে আপনার মুজিব এভিনিউ, আপনার জিন্না এভিনিউর নাম মুজিব এভিনিউ হইল, এর বাইরে তো আর কোনো অগ্রগতি নেই। আপনার আইয়ুব খানও তো কম কনস্ট্রাকশন করেন, সিদ্ধান্ত ধরেন ওই আইয়ুব খানকে তো আর ছাড়াই যেতে পারবে না, মানে সময়ের একটা পার্থক্য আছে। কিন্তু আমি যে স্পিডের দিক থেকে ভাঙ্গা ভাঙ্গি এবং নতুন দালাল তোলার যে আপনার মহরত, সেখানে তো তার আইয়ুব কম ছিল, আইয়ুব অনেক আগে আছে। তো সেই ক্ষেত্রে এই যে আপনার এখন তাহলে এই 54 বছরে আপনার এই রাজনৈতিক স্বাধীনতা না থাকার কারণে এই ভূখণ্ডের স্বাধীনতাটা আপনাকে পরাধীন হয়ে রাখছে। আপনার 97 সালে আপনার জন্ম হওয়ার পরেও আপনাকে রাজাকারী করে রাখছে। 24 আপনাকে রাজনৈতিক স্বাধীনতা অর্জনের উইন্ডো করে দিল। এই যে বিদায় পৃথিবী বলে যে বাচ্চাটা দাঁড়াইল, তাৎপর্যটা হইল ও আপনাকে একটা ডেফিনেটলি সেকেন্ড রিপাবলিকের শুরু, এটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ 24। কারণ আপনার রাজনৈতিক স্বাধীনতা ছিল না, ভূখণ্ডের স্বাধীনতা 71 আলাদা ছিল, সেটার সাথে কোনো কিছুর তুলনা হয় না। ভূখণ্ড পাইছে, সারা বিশ্ব বাঙালি কমিটির জীবনে এই জিনিস আর আসবে।
একবারই একটা রাষ্ট্রের বর্গের মধ্যে আপনি গ্লোবাল কমিউনিটি একটা রাষ্ট্রীয় পরিচয় দ্বারা বিশাল ব্যাপার। এটা আমাদের ঐতিহাসিক, মানে আপনার কি বলবো যে এখন এরপরে আমরা যেটা হইতে পারি, আমরা গ্লোবাল সুপার পাওয়ার হওয়ার স্বপ্ন দেখতে পারি, রাষ্ট্র তো হয়ে গেছে, তাই না? তো তাকে দিন তলার মধ্যে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনার যেটা দরকার সেটা হলো রাজনৈতিক স্বাধীনতা, এবং এই রাজনৈতিক স্বাধীনতা আপনাকে কি দেয়? এই রাজনৈতিক স্বাধীনতা আপনাকে ক্ষমতা দেয়। আসলে ক্ষমতা তো তার গেছে, সেটা কি অবস্থা আমরা তো দেখতেছি। সেই রাজনৈতিক স্বাধীনতা তখনই অর্থবহুল হবে যখন এই যে 54 বছরে আপনি আপনার ভূখণ্ডের স্বাধীনতা পাওয়ার পরেও আপনি যে রাজনৈতিক স্বাধীনতাহীন পশুর মতো আপনাকে গুলি করে মারা হইল, হ্যাঁ, এইরকম একটা ব্যবস্থা যে ক্রিয়েট হইল, যেই ঐতিহাসিক বয়ান, যে বুদ্ধিভিত্তিক আপনার প্রক্রিয়ার মতো দিয়ে পুরো জিনিসটা তৈরি হলো, এইটাকে যদি আপনি পুরাটা ডিসমেন্টাল করে রিডিং দিতে না পারেন, তাহলে এই রাজনৈতিক স্বাধীনতা কোনো অর্থ তৈরি করবে না। এই রাজনৈতিক স্বাধীনতা প্রোটেক্টেড হবে। এই রাজনৈতিক স্বাধীনতাটা তখনই প্রোটেক্ট হবে যখন আপনি গোটা ইতিহাসের প্রকল্পকে রেস্কিউ করতে পারবেন। কারণ আপনি তাহলে কি হবে, 24 একটা স্মরণীয় ইভেন্ট, বছর বছর আসবে, কিছু বন্ধু বান্ধব জন্য কাটাকাটি করবে, দিবেন, আবার ঘরে ফিরে আসবে। এটা একটা পূজনীয় ইভেন্ট হয়ে যাবে। কিন্তু যদি আপনি পুরা জনগোষ্ঠীর, শুধু 71 পুরা জনগোষ্ঠীর ইতিহাসের পুরা যে প্রকল্পটা জনগণকে এম্পাওয়ার করে নেয়, আমাদের নাগরিক ভিত্তিক রাষ্ট্র তৈরি করে নেয়, হ্যাঁ, আপনাকে বিভক্ত করে রাখছে, আপনি টুঙ্গি পাড়ার খাদেন না আপনি বিদ্রোহী, এই যে বাইনারির মধ্যে আপনাকে রাখছে, তার বাইরে বের হওয়ার জন্য পুরো প্রকল্পটাকে যদি আপনি রিডিং দিয়ে এটা রিভিল করে, হ্যাঁ, আপনার রেস্কিউ করতে না পারেন, মুক্ত করতে না পারেন, তাহলে এই রাজনৈতিক স্বাধীনতা প্রোটেক্ট হবে। তাহলে 24-এর সামনে অনেক বড় দায়িত্ব হলো তার গোটা জনগোষ্ঠীর ইতিহাসটাকে মুক্ত করা, অনেক বড় দায়িত্ব। এটাই 24-এর বড় চ্যালেঞ্জ। এটা যদি আপনি করতে পারেন, তাহলে আপনি যে নতুন রাজনীতি, নতুন জায়গায় যেতে চান, নতুন বাংলাদেশ দেখতে চান, সেটা দেখতে পাবেন। না হলে নতুন বাংলাদেশের কথা বলবেন, পুরানা বাংলাদেশ, সেটা হবে সিরা খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন, স্বপ্নে আপনি আগাই যাবেন। সকালবেলা ঘুম থেকে উঠে এই বাস্তবতাটা আমি লম্বা আলোচনা করতে চাই না। তো আপনার কিন্তু সেক্ষেত্রে 24 যেহেতু একটা কালেকটিভ মুভমেন্ট, এটার কর্তা সত্তা, এটা 24-এর জাতি কি থাকে, 24-এর জাতি কি হলো জেনজি, পুরো জেনারেশন, কোনো একক আন্দোলন ব্যক্তি, পুরো জেনারেশন জাতি। এই জেনারেশন এই ভ্যানগার্ড তৈরি করে, ইন্টেলেকচুয়াল ভ্যানগার্ড তৈরি করে, যারা পুরো জাতির ইতিহাসটাকে রেস্কিউ করবে। সেটা আমি বলছিলাম যেটা প্রস্তুতি করে ফেলতে হবে, হ্যাঁ, যেটা একটা প্রকল্প লাগবে, লম্বা সময় ধরে হলো এটা করতে পারবে। যে কথাটা বলা হলো, আমরা কত যোগ্য না, কিন্তু আপনারা যারা আরো ইয়াং, বয়স কম, মাত্র পড়াশোনা শুরু করেছেন বা ইউনিভার্সিটিতে আসছেন, আপনাদের লম্বা সময় আছে, এটা মনে করার কোনো কারণ। কার্ল মার্কস অনেক অল্প বয়সে বড় বড় কাজ করে ফেলেছে। মওদুদি আল জিহাদ বলে লিখেছে 24 বছর বয়স। ওদের চিন্তা আমি বলতেছি, বেস্টাই করতেছি না, কিন্তু আমি স্কলার হিসেবে তার অনেক বড়, তার চিন্তা আমি নেই না, অনেক ক্রিটিক আছে, কিন্তু তার যে কাজের ভলিউম, তার যে স্কলারশিপ, এটা এবং তার যে স্ট্রাগল, লাইফ স্ট্রাগল, এটা অন্যরকম একটা গোলাম আজম, তার কাজের ভলিউম, তার বডি স্ট্যামিনা, তো এরকম আছে। ইভেন আপনি লেনিন, তার পড়াশোনা ব্যস্ততার মধ্যে, তাহলে আপনাকে এরকম ক্যারেক্টার, আপনার জনগোষ্ঠীর জন্য যে ব্যক্তিটা নিজেকে মনে করবে যে আমি এই কাজগুলি আমি করবো, এটাই হলো আমার ফিলোসফি। হ্যাঁ, তার চিন্তা বা ধরেন যে তার জীবনযাপন প্রক্রিয়াও হবে, এটা পুরাটাই হবে তার হাসি। তার হাসি মানে হলো আপনি জানেন যে আগামী কোরবানিতে কোরবানি হয়ে যাবে, এই জন্য যা পারেন সবাই আপনাকে সেবা করবে, ভালো মন্দ খাওয়াবে, তো আপনার স্বাস্থ্যটা ভালো থাকবে, প্রচুর দিয়ে আমাদের এখানে বুদ্ধিজীবীরা ক্ষুদা কাশি না হয়ে এগুলো হয় দলদাস, তো জনগণের জন্য তাদেরকে আর প্যাট্রোনাইজ করে, কর্পোরেটের দালাল, এনজিওর দালাল,
দলের দাস, এরকম আমাদের প্রচুর ইন্ডিপেন্ডেন্ট দাসী দরকার। জনগণকে দৃষ্টিতে যারা এই ধরনের কাজ করছে তাদেরকে প্রাইজ। এই নতুন জেনারেশন 24-এর সবচেয়ে বড় দায়িত্ব হলো এরকম মানে এক ঝাঁক ইয়াং ইন্টেলেকচুয়াল রাষ্ট্র যারা এই যে আলোচনাটা করলাম যে পুরা জনগোষ্ঠীর ইতিহাসটাকে রেস্কিউ করবে, রিরিভিউ। তো এবং এটা করার প্রক্রিয়াটা বলে শেষ করি যে খুব সহজে যদি আপনি করতে চান তাহলে কিভাবে করবেন। সেটা হলো একটা গণ অভ্যুত্থানটাকে যারা রাজনৈতিক বন্দোবস্ত কায়েম হয়ে গেছে মনে করছিল, হ্যাঁ, তারা খুব স্টুপিড একটা আর্গুমেন্ট। গণ অভ্যুত্থানে কোনো রাজনীতি থাকে না, থাকে একটা স্পিরিট। সেই স্পিরিটের আলোকে আপনাকে রাজনীতি নির্মাণ করতে পারে। হ্যাঁ, এখন সেই রাজনীতি নির্মাণ করার জন্য আপনাকে প্রথম যেটা করতে হবে ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনার জোয়াল যে জাতির তাদের ফেলাই দেওয়া হচ্ছে এটাকে রেস্কিউ করতে। রিয়েলি জনযুদ্ধ যেটা এটা ইতিহাস তারও আছে। এই যে আলোচনাটা করুন যে আপনার গ্লোবাল সিভিলাইজেশনাল কমিউনিটির সাথে আপনি যেভাবে অ্যাড হবেন, যেভাবে আপনি কানেক্ট হবেন, সেই জায়গা থেকে আপনার ন্যাশনাল হিস্টোরিওগ্রাফিটাকে তৈরি করতে পারবেন। দার্শনিক করতে আপনার ইতিহাসটা যেন একটা ট্রান্সিডেন্টাল ভাইব বা ওয়েভ থাকে, পৃথিবীর যে কোনো লোক স্পিরিচুয়ালি এটাকে কানেক্ট করতে পারে সেরকম একটা ব্যবস্থা লাগবে, সেরকম একটা আবহাওয়া এখানে তৈরি করতে পারে। তো এবং সেটার জন্য 24-কে আপনার 24-এর জন্য আরেকটা বড় চ্যালেঞ্জ হলো কি, এই যে গণ অভ্যুত্থানটা, এই গণ অভ্যুত্থানটাকে আপনি এটার স্পিরিটটাকে আপনি মানে এটার স্পিরিট থেকে যে পলিটিক্সটা বের করবে তার জন্য আগে তো এই গণ অভ্যুত্থানের যে ব্যাপারটা এটাকে আগে সোশ্যালাইজ করতে, এটা সামাজিকরণ। এটার জন্য এই যে এই ধরনের যে প্ল্যান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা একটা আন্দোলন সফল হয় কখন, পপুলার আন্দোলন বেশিরভাগ সময়ে কিন্তু যে কোনো উত্থান বিপ্লব এটা মানে ব্যাহাত হয় বা ধ্বংস হয়, এটা নেতৃত্ব যারা দেয় তাদের এটা ক্লাসিক্যাল বলা। তিনটা প্রক্রিয়া যদি পার হয় তখন আমরা একটা আন্দোলন থিওরিটিক্যালি বলতে পারি যে আন্দোলন সফল। প্রথম কথা হলো এটা পপুলার অপারেশন আপরাইজিং, এটা ফার্স্ট স্টেপ। তারপরে হলো এই যে আপরাইজিং হলো এটা সামাজিকীকরণ, সমাজে বিস্তৃত। থার্ড হলো যখন এই আপরাইজিংটা একটা ঐতিহাসিক লড়াইয়ে পর্যবেসিত হয় এবং সেই ঐতিহাসিক লড়াইটা যখন একটা রেজাল্ট পাওয়া হয়, এই তিনটা কোর্স যখন কমপ্লিট হয় তখন আপনি বলতে পারেন যে একটা অভ্যুত্থান সফল। আপনি ফার্স্ট ডোজ খেয়ে যদি মনে করেন যে ওষুধ ভালো হয়ে যাবে, হ্যাঁ অসুখ সেরা যাবে, তো হবে না, আরো তো ডোজ বাকি রয়েছে। তো এই জন্য এইটাকে ঐতিহাসিক লড়াইয়ের জায়গায় নিয়ে যাওয়াটা হলে আমাদের সবচেয়ে প্রাইমারি দায়িত্ব। নিয়ে যেতে পারলে তখন আপনার যে কথাগুলো বললাম যে আপনার গোটা কমিউনিটির ইতিহাসের যে পর্যালোচনা সেই জায়গায় আমরা নিজেদেরকে গুরুত্ব দিতে পারবো। এবং বাঙালি মুসলমানের এই যে আপনার আমাদের যে ইউনিক আইডেন্টিটিটা, হ্যাঁ আমরা বলছি আমাদের সাউথ এশিয়ার একটা লিঙ্কেজ থাকে, কিন্তু তারপর আমাদের যে ইউনিকনেসটা এইটাকেও আপনার বুঝতে পারতে হবে এটা কোথায় আলাদা, হ্যাঁ এবং কেন এটা একমাত্র আব্রাহামিক রিলিজিয়াস যে ধারা সেখানে সেই সিভিলাইজেশনের সাথে অ্যাড হবে। আর এই ভেদান্তিক ট্র্যাডিশনের সাথে জানে না। এটা আপনারা নিজেরা যদি 19th সেঞ্চুরির যে বেঙ্গল রেনেসাঁ তার যে ডিসকোর্স তার সাথে আপনার নিউ প্যাগানিজম বা ভেদান্তিক ট্র্যাডিশনের যে আপনার ঐক্য, যেমন বাংলা সাহিত্যের ধরেন জল দেবদেবীর বর্ণনা যত ফ্যামিলিয়ার, হ্যাঁ সেখানে একটা মুসলমানি বর্ণনা যদি আপনি 90 সাল পর্যন্ত দিতেন তো বলা হতো তো যাচ্ছে না, আপনার নামই যাই আপনার সলিম বলে বলতেন, আপনার তো ব্রাত্য অমুক ঈশান জয়ত্র রুদ্র সাইফুল একটা প্রগতিশীল ব্যাপার আর করতে না, কাব্যিক ভাব। যদি সংস্কৃত এই শব্দ যদি না ঢুকে আপনার নামের মধ্যে তাহলে কিন্তু আপনি শিল্প সাহিত্য করে খাইতে পারবেন। আমি একটা জবান নামে পত্রিকা এই নামে কেন তাহলে কি হবে, কারো বালা এদের পত্রিকা হবে বাঘ চিত্র এরকম নাম হলেও এই ধরনের যে নাম, যে নামগুলো আরবি ভাষা থেকে আসছে বা কোনোভাবে ওই
আপনার রিলিজিয়াস ট্রেডিশনের গন্ধ আছে, ইসলামের গন্ধ আছে, সেই ব্যাপারগুলো পশ্চাৎ, সেগুলো প্রগতিশীলতার অংশ। তার মানে আপনার প্রগতিশীলতা একটা হিন্দুয়াইজেশন প্রকল্প। এই জন্য বাংলার সেকুলারিজমটা এটা ইউরোপ আমেরিকার মতো না, যে কথার আগে আপনারা হয়তো শুনছেন আমার মতে, এইটা একটা হিন্দুত্ববাদী সেকুলারিজম। সেকুলারিজম তো খারাপ জিনিস না। সেকুলারিজম কি করে? ফ্রিডম নিশ্চিত করে। আর আপনার ফ্রিডম রাষ্ট্রধর্ম ইসলাম লিখছে, আর আপনার টুপিদারি দেখে জঙ্গি বলে পিটিয়ে মারছে। আপনার ফ্রিডম ছিল। ফলে এইটা আমাদের মুসলমান কমিউনিটিকে বুঝতে হবে। এবং মুসলমান কমিউনিটির সমস্যা আছে, এক পার্টি গরুর বুঝতে দিলে তার শত্রু এসে জড়াই যাবে, এটা জ্ঞান থাকে না, এক বড় সমস্যা। তো আপনার এই জন্য আমাদের একটা ক্রিটিক্যাল ইন্টিগ্রিটি তৈরি করতে হবে। সেক্ষেত্রে আমাদের যেটা দরকার, দেখেন আপনার ইউরোপের কোনো ভবিষ্যৎ নাই। ইউরোপের ভবিষ্যৎ নাই মানে হলো এই এনলাইটেনমেন্ট তথাকথিত এই মডার্ন, এইটা পোস্ট মডার্ন ফিলোসফির উত্থানের মধ্য দিয়ে এটা একটা ক্রিটিক আরো ৬০-৭০ বছর আগে হয়ে গেছে। আমাদের এখানে অশিক্ষিত এই বাঙালি জাতীয়তাবাদীরা এই আধুনিকতার লাশ টাইনে রাখছে, আধুনিকতা গল্পে হ্যাঁ ক্রিটিক হয়ে গেছে। আমাদের দুর্ভাগ্য কোর্সে পুকো করে আমাদের কিভাবে সম্ভব? যদি আধা পেরাও বুঝে ওর পক্ষে আওয়ামী লীগ হওয়া সম্ভব। প্রথম প্রিমাইসে হইল ইতিহাসের গ্র্যান্ড ন্যারেটিভের বিরুদ্ধে, লিনিয়ার হিস্টোগ্রাফির বিরুদ্ধে। তা আপনি যদি লিনিয়ার হিস্টোগ্রাফি আওয়ামী লীগের যে হিস্টোগ্রাফি এটার বিরুদ্ধে যান, তাহলে আওয়ামী লীগ তো আপনারা পিটায় মার, আমরা আপনার পক্ষে আওয়ামী লীগ করা সম্ভব। এই কোন একটা হলে জানার জন্য কেন সেরকম করতেছি যে একটা চুরি করে সে পাক্কা আওয়ামী লীগ আসছে, চুল লাল হয়ে টেলিভিশনে কি সব কথা বলতে পারে সামিয়া সামিয়া সামিয়া। তো আপনারা আমি তো বাবা যে একটা লোক চুরি করেছে, দুই পাতা হয়তো তার পরিচয় বললাম সে চুরি করছে, দুই পাতা ফুকু করে রেখে। এই জন্য এখানকার সমস্ত বুদ্ধিজীবীতে যেটা পাপ হয় যেটা বলে, সমস্ত আইডিয়া বাংলাদেশে সেটা পায়খানা হয়ে যায়। তার কারণ হলো এরা সবকিছু দেখে একটা অশিক্ষা, কুশিক্ষিত বাম ডিসকোর্সের মধ্যে। এই জন্য আমাদের এখানে ইসলামকেও এক ধরনের চতুর বামপন্থীরা এই নদিয়া নাদিয়া ইসলাম হিসাবে বর্ণনা করতেছে। ইসলাম নানা রকম ব্যাখ্যা আছে, ভ্যারাইটি আছে, কিন্তু ইসলামের লোকালিটি বলে গেছে। লোকালিটি যখন করবেন তখন আপনি এটার যে গ্লোবাল ফাউন্ডেশন এগুলো হিসাবে যে স্পিরিট, এখান থেকে আপনি সরে যাবেন। এক ধরনের ব্যবহারিক জীবনে তো আপনার লোকাল জিনিস থাকবে। আপনি আপনার মতো করেই তো ধরেন টি শার্ট করবেন, টি শার্ট করে তো আপনার নামাজে দাঁড়ান, হ্যাঁ সবসময় তো আপনি আরবের লোকের মধ্যে এ করে দাঁড়াবেন, কিন্তু এগুলো খুবই নর্মাল ব্যাপার। তাই বলে আপনি যদি মনে করেন একটা বেদান্তিক ট্রেডিশনের মধ্য দিয়ে আইসা এবং মার্কসিজম, হ্যাঁ মার্কস, লেনিন, 2 লালন মিলায় গোটা দিয়ে ইসলামী স্যালাইন খাওয়া দেবেন আপনারা, এই জিনিস কারণ এখানে আপনার দেওবন্দি ঘরানা আছে, মৌদুদি ঘরানা আছে, অন্যান্য সুফিদের লম্বা চর্চা আছে, লিটারেচার আছে। তো আপনি যদি মনে করেন যে আপনার মতো করে আপনি একটা ইসলাম বানাবেন, হ্যাঁ যে আকবর যেরকম বানাইছিল দিনে ইলাহি টাইপের, হ্যাঁ দিনে নদিয়া হবে না, এগুলো ঠিক না আমার। তো এটা যে ট্রান্সিডেন্টাল বিউটি, এটাকে রাখবো। যাই হোক, এখানে লম্বা আলোচনা প্রশ্নে আসি, তারপর আপনাদের সাথে ইন্টারাকশন করবো। এই জন্য আমাদের আমি খুব ধারাবাহিকভাবে আলোচনা না করে মোটামুটি 2-3টা পয়েন্ট বললাম যে আমাদের ইতিহাসের জন্য আমাদের একটা এই যে হেগেলিয়ান যে ধারণা, বিশ্ব ইতিহাসের যে ধারণা, সেই জায়গা থেকে আসতে হবে। এবং এই যে পারসেপশন, হ্যাঁ পার্টিকুলার আপনার এজেন্সি অফ নলেজ সিস্টেম, ফলে আপনি কোন নলেজ সিস্টেমের এজেন্সি আকারে ইতিহাস করবেন সেটা শিখতে পারবেন। আপনি বেদান্তিক ট্রেডিশনাল নলেজ সিস্টেম হিসাবে ইতিহাস করবেন, নাকি আপনি এই অমুক লোকজনের নাম নিলে আবার লোকজন মনে করেন আপনাদের সত্যি। এটা উদাহরণের সুবিধার জন্য না, তাদের সাথে তো আমার পার্সোনাল ঝগড়া। হ্যাঁ, এই যে ধরেন এই যে মহিউদ্দিন আহমেদ, আলতাফ পারভেজ, সলিমুল্লাহ খানের যে তত্ত্বে রাখা, তথ্য কি, তথ্য জিনিসটা তো জরুরি কোন সময়, এখন তো আলো তথ্য জরুরি, জিনিসটা থাকলে আপনার মাথায় রাখতে হবে কোন সালে কি ঘটছে না ঘটছে, বইয়ের সাল কত, পৃষ্ঠা,
আবার অপশন কি ঠিক আছে দরকার হলে সামনে বাইরে নিয়ে ব্যবহার আইডিয়া দিয়ে মাথা মুক্ত করুন। তা না করে আপনাকে ফালতু জিনিস শেখান। তথ্য তো জ্ঞান, তথ্য মানে তথ্যকে এখানে জ্ঞান মনে করা, আরো খারাপ চালাকিরে এখানে বুদ্ধিজীবিতা মনে। আপনার এই যে ধরনের লেখকরা এই যে ইতিহাস তথ্য এত ঘাটাঘাটি করে এই বুক দিয়ে বই যে ফেরত পরে জিজ্ঞেস করেন তো বলতে পারবেন ওটা ব্যবহার করে। তো আপনি ওই যে কোন নলেজ সিস্টেমের এজেন্সি আকারে আপনি ব্যবহার করছেন সেটাই বলেন, সেইখানে আপনি বেশি মেহনত করেন। কিন্তু সেটা না করে আপনাকে তথ্যের ঝগড়ায় পাঠিয়ে জানো কি ঘটেছিল, হ্যাঁ আমি সঠিক, না আমি সঠিক, হ্যাঁ এরা একটা দাদার ঝগড়া লাগে মোটামুটি হয়েছে। এই জন্য দেয়ার ইজ নো আপনার কি বলে যে ফ্যাক্ট অনলি ইন্টারপ্রিটেশন। এই যে রিক্সের কথা, হ্যাঁ সামেস্টারে আমি কিন্তু দিচ্ছি, এই রিক্সের কথা আপনারা বুঝতে পারতে হবে। এবং আমাদের এই যে এতক্ষণ যে আলোচনা করলাম এই টোটাল প্রক্রিয়াটা করার জন্য ম্যাথোডোলজিক্যালি আপনার স্মার্ট হয়ে হবে। ম্যাথোডোলজি মানে পদ্ধতিগতভাবে আপনাকে এমন জায়গায় যাইতে হবে যেটা গ্লোবাল নলেজ সিস্টেম আপনাকে অ্যাকসেপ্ট করে। এটা আপনার ওই সরে বৈশা নিজের মনের মাধুরী মিশাইয়া হ্যাঁ গরু রচনা লেখার মতো বা কাব্য লেখার মতো, এটাকে আপনার খুবই লেটেস্ট আর্টিকুলেশনের মধ্যে দিয়ে আনতে পারেন। এই জন্য আমি দেরিদিয়ান আমরা বলি যে এটা করা সম্ভব। কিভাবে আমরা করবো? আমরা করবো এটা ডিকনস্ট্রাকটিভ পদ্ধতি। ডিকনস্ট্রাকটিভ পদ্ধতিটা হলো অবিনির্মাণের, যে দেরিদিয়ান আগে ফিলোসোফার আছে ফরাসি ফিলোসোফার, তার পদ্ধতিটা হচ্ছে লম্বা আলোচনা ক্রিটিক্যাল সহজ করে করার চেষ্টা করি। সেটা হলো যে আপনার একটা টেক্সট বা একটা কিতাব বা একটা ডিসকোর্স, সেটার যে গ্র্যান্ড অর্থ সেটাকে ল্যাঙ্গুয়েজটিক আপনার অপারেশনের মধ্যে দিয়ে সেটা অর্থকে চেঞ্জ করে ফেলা যায়, সেই অংশ সেটা অর্থকে ডিস্ট্রাক্ট করে ফেলা যায়। এটা অর্থের এই যে ইঞ্জিনিয়ারিং, অর্থ উৎপাদনের এই যে মাল্টি ইঞ্জিনিয়ারিং, এটা যদি আপনি রপ্ত করতে পারেন তাহলে এই যে আওয়ামী অর্থময় যে একটা জাতীয় আপনার পরাধীনতার মধ্যে আছেন, এটাকে আমাদের ডিকনস্ট্রাক্ট করে একটা ন্যাশনাল হিস্টোগ্রাফির মধ্যে নিয়ে আসতে হবে, যেটা সেম টাইম গ্লোবাল কমিউনিটির সাথে সংযুক্ত। এই জন্য দেরিদিয়ান ডিকনস্ট্রাকটিভ পদ্ধতিটা আমাদের জন্য কাজের হতে পারে। এবং আপনি যদি ডিসকোর্স এবং ডিকনস্ট্রাকশন এটা নিয়ে আমি একটা ছোট্ট পুস্তিকা লিখছি, এটা কিছুদিনের মধ্যে বের হবে। সেটার জন্য আমরা কথা বলছি ডিসকোর্সটা বুঝি, এবং এই ডিসকোর্স মানে ডিসকোর্সের বাংলা করছি আমি আপনার জ্ঞানতাত্ত্বিক হুকুমত। ডিসকোর্সের একটা বাংলা আছে প্রতর্ক, এটা তো মনে হয় ইংরেজি ভার্সে বুঝি, হ্যাঁ বাংলা ভাষা দিয়ে আজকাল কোনো কাজই করা যাইতেছে। হ্যাঁ ডিসকোর্স মানে হলো আপনার জ্ঞানতাত্ত্বিক হুকুমত, মুক্তির প্লেসার ডিসকোর্স। এটা এই ডিসকোর্সটা কি একেবারে আপনার ডক্ট্রিন আকারে ছিল। ডক্ট্রিন মানে কি? এই ডিসকোর্স না মানলে আপনি আইনগতভাবে অপরাধ। তাহলে ডিসকোর্স মানে শুধু জ্ঞানের বিষয় না যে আলাপ করবেন, বাড়ি বাড়ি কথা বলবেন আর আপনি প্রচুর বুদ্ধিজীবী হবেন। এটা প্র্যাকটিক্যালি এটা সরাসরি ক্ষমতার সাথে সম্পর্কিত। এটা ফুকো আলোচনা করছে সেটা। কিন্তু আমাদের এখানে আপনি আওয়ামী ডিসকোর্সটা যদি আপনি চিন্তা করেন, বা এখানকার এই যে ঘাতক দানা নির্মূল কমিটি বা শাহবাগের ডিসকোর্সটা যদি আপনি চিন্তা করেন, তাহলে এই পুরো ডিসকোর্সটাকে আপনি ডিকনস্ট্রাক্ট করেন। এবার ডিকনস্ট্রাক্ট করে নিউ সিভিলাইজ যে আলোচনাটা করলাম, নিউ সিভিলাইজেশনটা আপনি আস্তে আস্তে কানেক্ট করার মধ্যে দিয়ে আপনি নয়া ডিসকোর্স তৈরি করেন, যার মধ্যে পাওয়ার ডিনামিক্সটা রিশেপ হবে। এই ইঞ্জিনিয়ারিংটা আপনাকে করতে পারবেন, সফলভাবে করতে পারবেন। এবং এটা যখন আপনি করবেন তখন আপনাকে গ্লোবাল একাডেমিও এক্সেস করবে। থিওরিটিক্যাল ভায়োলেন্স পশ্চিমে বসে তালুল আসাদ করে দেখাইছে না, সেখানে ইসলামের সে অ্যানথ্রোপোলজিক্যাল রেলিভেন্ট রিডিং দিয়ে বিপ্লবী কাজ। বিপ্লব সবসময় আপনার দা ঘোরা নিয়ে হয় জ্ঞানতাত্ত্বিক হবে। এই জন্য আমাদের এই ধরনের থিওরিটিক্যাল ভায়োলেন্স করতে পারতে হবে। এই যে লিভিং যে ডিসকোর্সটা আছে আমাদের, যে ডিসকোর্সটার এবং যে বয়ানের পরাধীনতার মধ্যে আছে, এটাকে দেরিদিয়ান, এই জন্য থ্যাংক ইউ দেরিদিয়ান, যে একটা পদ্ধতির মধ্য দিয়ে আমাদের এটাকে ডিকনস্ট্রাক্ট করে দেবে। তার জন্য যে ধরনের জ্ঞানগত আপনার ক্যাপাসিটি অর্জন করা দরকার, সেটা খুব ইমানদারির সহিত, কাউকে দেখানোর জন্য না। কেউ বুদ্ধিজীবী বলবে, টেলিভিশনে ডাকবে, দুইটা বাইট দেবেন, এগুলোর জন্য রিয়েলি কমিউনিটির জন্য, হ্যাঁ
এটা জ্ঞানতাত্ত্বিক মুক্তির আকাঙ্ক্ষা থেকে আপনাকে এটা সলিডারিটি যেটা 5 তারিখে দেখাইছেন সেই রকম একটা জায়গা থেকে এইরকম এই থিওরিটিক্যাল ভায়োলেন্সের মধ্যে যুদ্ধের মধ্যে আমাদের মানতে পারতে হবে। এটা 24-এর যোদ্ধাদের আরো একটা বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, এবং এটা যে ডানপন্থী অভ্যুত্থান এখনো যে বলতে পারতেছি কারণ কি 24-এর আমরা যারা ছিলাম আমরা এটা ন্যারেট করতেছি। এটা যদি আবার 71-এর মতো কলকাতার বাবুদের হাতে ছেড়ে দিতেন বা এখানকার বাবুদের যারা দাস অমুক আলো তমুক ইস্টারের হাতে ছেড়ে দিতেন এটা আরেকটা মোমবাতির চালায় কান্নাকাটি রাজনীতি বানায় চেষ্টাও করছে তারা, কিন্তু এটা পুরাপুরি পারতেছে না বিকজ অফ আমরা এখনো এটার এই জাতির ইতিহাসের জেনজিকে বুঝতে পারতেছি। কোনো একক ব্যক্তির হাতে 24-কে আমরা ছেড়ে দিয়েছি। এটা আওয়ামী লীগের স্টাইল এটা ন্যারেশনটা আমরা করতে দিচ্ছি। আমরা এই স্পিরিটটা কালেকটিভ এবং এটা যাতে সবাই এটা আপনার কি বলে যে স্পিরিটটার সাথে লিঙ্ক হইতে পারে এটার জন্য প্লুরাল যে কর্তাসত্তা সেটা বজায় রাখার স্ট্রাগলটা করে যাচ্ছে। তো ওরা এটাকে ওই আপনার পৌত্তলিকতার মতো এরা একটা ক্যারেক্টার না বানালে মানে পূজা দিয়ে অভ্যস্ত সারা জীবন এই জন্য সবসময় একটা ক্যারেক্টার বানায়। হ্যাঁ, এটা আইডিয়াল মানে এটা বিমূর্ততার অনেক গুরুত্ব আছে। সবকিছু আপনার মুক্ত হলে এটা মিনিং আপনি বুঝতে পারবেন। এটা অ্যাবস্ট্রাক্ট থাকলে এটার যে স্পিরিটটা এটা ট্রান্সিডেন্টাল যে স্পিরিটটা সেটা সবার মধ্যে প্রবেশ করে। আর এটা যখন দেখা যাবে তখন তো দেখা যাবে যতটুকু দেখা যাবে ততটুকু। এটার যে ইনফিনিট ক্যাপাসিটি সেটাকে প্রোটেক্ট করার জন্য আমাদেরকে এইটার যে কালেকটিভ কন্ট্রাস্ট এটা বজায় রাখতে হবে। তো এই জন্য এই যে জায়গাগুলো সেই জায়গাগুলো থেকে আমরা ইতিহাসকে দেখতে পারি তাহলে আমাদের আগামী দিনে নতুন ইতিহাস চর্চার একটা সুযোগ তৈরি হবে। তাহলে আমাদের প্রথম কথা হলো ইতিহাস সম্পর্কে আমরা যা জানি এগুলো সব ভুলে যেতে হবে, এগুলো সব খালি করে দিতে হবে। খালি করে দিয়ে আমি যে কথাগুলো বলার চেষ্টা করলাম এগুলো পূর্ণাঙ্গভাবে বলতে পারছি এগুলো না, কিছু ইশারা ইঙ্গিত আছে। হ্যাঁ, কিন্তু এই আলোকে এই আপনাকে প্রথমে পুরো ভুলে যাওয়া আনলার্ন করা তারপরে রিলার্ন করতে পারতে হবে। রিলার্ন করে আপনার যে নতুন প্রকল্প হ্যাঁ সামনে যেটা আমি বললাম এটা যদি লজিক্যাল মনে হয় এই কনসেপ্ট করার জন্য একটা মেহনতের মধ্যে নামতে হবে। কারণ আপনার এই কমিউনিটির একটা ঐতিহাসিক মুক্তি ছাড়া আপনার এই অভ্যুত্থানের প্রতি আপনি আদব দেখাইতে পারবেন। আমার কথা ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে আপনারা শুনলেন, আপনার প্রতি কৃতজ্ঞ। আগে দিক থেকে একটু প্রশ্ন নেই ভাই, কি বলতে চান একটু অন করবেন কেন টু দি পয়েন্ট। হ্যাঁ, এই আলাপকে বেস করে ভাই আমরা কি বলতে যে সেকুলারিজম খারাপ জিনিস না, তাহলে আমরা যদি সেকুলারিজমকে ভালো খারাপে ডিফাইন করি বা ভালো খারাপে ডিফাইন করতেছে কিনা এটা একটা প্রশ্ন। আর যেহেতু আপনি বলছেন যে সেকুলারিজম খারাপ জিনিস না, আমরা সেকুলারিজমকে ভালো রূপে ডিফাইন করে নিয়ে যাই তাহলে আমরা ইসলামের যে আদর্শ এটাকে কিভাবে জানতে পারবো? আমরা এটা কি সেকুলারিজমকে আমরা ইয়ে করে বুঝি না। ধন্যবাদ। দ্বিতীয় আরেকটা আচ্ছা, সেটা হলো যে ভাষিক যে কলোনাইজেশন যেটা আপনি বলছেন সেটা হলো যে আমরা বাংলা সাহিত্যের ক্ষেত্রে তাহলে প্রসারণ বিষয়ের বিশাল সংখ্যক চিন্তা করে তাহলে ওটা খুবই কলোনাইজ একটা। তো আমরা কি কাজী নজরুল ইসলামকে বলবো যে উনি কলোনাইজেশনের আওতা থেকে মুক্ত নাকি উনিও কিছুটা আছে? খুবই ভালো প্রশ্ন, চ্যালেঞ্জিং কোশ্চেন। দেখেন সেকুলারিজম ভালো কথাটা রিলেভেন্টলি বলছে, ভালো আপনার তো একটা পলিটিক্যাল বাস্তবতা লাগবে। সেই পলিটিক্যাল বাস্তবতায় আপনি তো রাষ্ট্র কাঠামোর বাইরে যেতে পারতেছেন। ফলে রাষ্ট্র কাঠামো যখন আপনি মেনে নিচ্ছেন তখন সেকুলার কন্ডিশন বলে যে কন্ডিশনটা আমরা এখানে দেখতেছি সেটা তো আসলে সেকুলার কন্ডিশন বাংলাদেশে ছিল না, এটা ছিল একটা হিন্দুত্ববাদী কন্ডিশন। তো ফলে আমরা এখানে সেকুলার কন্ডিশন বলতে বোঝাচ্ছি যে রাষ্ট্রীয় পরিচয়ের বর্গে এমন একটা কন্ডিশন যে আপনার ফেথ ফ্রিডমকে স্বীকৃতি দেবে, যেটা ধরো ব্রিটেনে আপনি যেভাবে ইসলামের কাজকর্ম করতে পারতেন 15 বছর বাংলাদেশে পারছেন পারেননি। হ্যাঁ, তো আপনার সেই অর্থে এখানে ইউরোপের স্ট্যান্ডার্ডে যদি একটা সেকুলারিজম থাকে সেটাকে আমি কম্পারেটিভলি ভালো বলতেছি দেন হিন্দুত্ববাদী সেকুলারিজম। এইটা হলো রিলেভেন্টলি ভালো বলাটা।
কিন্তু এসেনশিয়ালি সেকুলারিজমের ভালো তো আর কেউ বলবে না, কারণ আফটার তাল্লাহ এটা তো ধরেন প্রশ্নে ওঠে না সেকুলারিজমকে একটা মানে ধরেন যে ইভেন আমি যার সাথে কাজ করি আশিস নন্দিত বই লিখছি এন্টি সেকুলার ম্যানিফেস্টো, এখন আশিস নন্দিত মুসলমানও না বা ধরেন যে ওই রকম কোনো প্র্যাকটিসিং রিলিজিয়াস লোক না, খ্রিস্টান বা হিন্দুও না প্র্যাকটিসিং, সে তো থিওরিটিক্যালি দেখাইছে যে সেকুলারিজম একটা ডিস্ট্রাকটিভ ফেনোমেনন। মানে এটা হলো আইডিয়ালি সেকুলারিজমের ক্রিটিক তো গ্লোবালি বহু আগে 80 দশক থেকে করে রেখেছিল উচ্চার। সো ওই আলোচনায় ধরে যদি যান তাহলে ডেফিনেটলি আমরা এন্টি সেকুলার ঘোষণা দিয়ে ম্যানিফেস্টো আশিস নন্দী লিখছে, হ্যাঁ। সো আমরা ডেফিনেটলি এন্টি সেকুলার জায়গা থেকে থিওরিটিক্যালি ফাংশন করবো, কিন্তু যেহেতু রাষ্ট্র যখন আমরা থাকি রাষ্ট্রের মধ্য দিয়ে এখানে অন্যান্য কমিউনিটিও থাকে, অন্যান্য কমিউনিটির ক্ষেত্রে আপনার তাদের অধিকার ডিস্ট্রিবিউশনের একটা প্রশ্ন থাকে, সেক্ষেত্রে এটা একটা ফাংশনাল কন্ডিশন আপনি বলতে পারেন, যেটা শুধুমাত্র রাষ্ট্র সেকুলার, সমাজ কখনো সেকুলার। সমাজে যার যা ফেথ ফ্রিডম নিয়ে সে বাস করবে। মুসলিম শুড বি মোর মুসলিম, খ্রিস্টান শুড বি মোর খ্রিস্টান, হিন্দু শুড বি মোর হিন্দু। কিন্তু এগুলোর মধ্যে একটা ইউনিভার্সাল ভ্যালুজ আছে যেটাকে আপনার রাষ্ট্র প্রোটেক্ট করবে। সেই ভ্যালুজের ভিত্তিতে এই জন্য আমরা বলতেছি কি 5 তারিখের পরে যে রাষ্ট্র হবে ভ্যালু বেস, ইডিওলজি থাকবে সমাজে। আমরা কোনো ইডিওসেন্ট্রিক স্টেট দেখতে চাই, আমরা স্টেট হবে ভ্যালু বেস। সেই যে ভ্যালু প্লুরালিটি, সেইটার মধ্যে একটা সেকুলারিটি থাকবে, সেকুলার কন্ডিশন, ফাংশনাল, ইটস নট আইডিয়াল। এটা খুবই ভালো প্রশ্ন। তো এইটা একটা প্র্যাকটিক্যাল ফাংশনের প্রয়োজনে একটা সেকুলারিটি ডেভেলপ করা। এটা আরেকটা বাংলা সাহিত্যের এন্টার ডেভেলপমেন্টের ক্ষেত্রে এখানে যে 19th সেঞ্চুরি যে রেনেসা, সেই রেনেসাতে মুসলমানদের অংশগ্রহণ ছিল, কিন্তু সেই মুসলমানদের অংশগ্রহণটার মধ্যে একটা দেখবেন যে মডার্নিটির প্রকল্প ছিল। সেই মডার্নিটির প্রকল্পের কারণে আপনি হোলসেল কাজী নজরুল বা অন্য যে কাউকে আপনি নিতে পারবেন, প্রবলেম আছে। কিন্তু লিটারেরি স্পিরিটটা অলওয়েজ মানে পলিটিক্যাল ডিসকোর্সের মতো ফাংশন করে না। যেমন ধরেন যে কেউ রবীন্দ্রনাথকে অনেক পছন্দের কবি মনে করতে পারে, যেমন আমি রবীন্দ্রনাথকে পার্সোনালি অনেক বড় কবি মনে করি। মানে এরকম দানবীয় প্রতিভা দুনিয়াতে আসতেই কম, এমন কোনো জিনিস নাই যেটা নিয়ে সে কবিতা লাগে, হ্যাঁ। কিন্তু তার পলিটিক্যাল চিন্তা টিন্তা এগুলো খুব স্টুপিড টাইপের, হ্যাঁ। ধরেন সে যে কোনো জিনিস লিখবে, ধরেন সে যদি ধরেন রোদ নিয়ে লেখে, সে ছাতার উপমা দিয়ে শুরু করবে, আজ যা করলুম ছাতাটি হারিয়ে এমন রোদ বর্ষা হবে ভেবেছ। এটা একটা কমন প্যাটার্ন আছে। মানে এই যে একটা এমন একটা এক্সাম্পল দেয়, যে এক্সাম্পলটার ক্ষেত্রে যেটা হয় কি একটা বাইনারির মধ্যে দিয়ে সে আগায়, যে সে না রোদের প্রতি জাস্টিস করে না ছাতার প্রতি, হ্যাঁ। তো এমন একটা প্রকৃতি সর্বস্ব, প্রকৃতিকেই মনে হবে যে একটা এসেনশিয়াল প্রিন্সিপাল ধরে নিয়ে সে তার জগৎটা সাজাচ্ছে। ফলে তার ইমাজিনেটিভ ক্যাপাসিটির দিক থেকে ফিলোসফিক্যালি এটা আমার কাছে খুবই গার্বেজ, আমি ধর নিবই না। কিন্তু তার লিটারেরি স্কিল এটা ও মাই গড, এটা কি জিনিস, এটা অন্য লেভেলের। তো এটা আপনি নিতে পারেন। মানে প্রতিবার কিছু বিস্ময়কর ব্যাপার আছে, সেটা রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত এদের ক্ষেত্রে আপনি পাবেন। সেইটা আপনার ন্যাশনাল হেরিটেজের অংশ, কিন্তু সেটাকে আপনি আইডিয়ালি পলিটিক্যালি নিতে পারবেন না। আরেকটা হলে একটা সমস্যা হয় কি, আমাদের তো পলিটিক্যাল থিঙ্কার নেই, আমাদের আছে কতগুলো পচা পচা কবি সাহিত্য, এগুলোর দিকে আমাদের রাজনীতি বাইর করতে হচ্ছে। কবি সাহিত্যিক থাকবে, আমাদের দরকার রাফ কাট এবং এটাকে কি বলবো যে আপনার সাসা সুলা পলিটিক্যাল থিঙ্কার, হেগেল টাইপের ফিলোসফার দরকার, কান টাইপের ফিলোসফার দরকার, যা কাব্য সাহিত্য করার দরকার নেই। আগে আমি তো আমাদের একটা বুদ্ধিজীবিতার লক্ষণ কি, আগে সাহিত্যিক হওয়া। এখানে সবচেয়ে ভালো পলিটিক্যাল জ্ঞান দিবে কে, সেই লোকটা বাংলা সাহিত্যের অধ্যাপক। তো এই যে ধারণাটা, এই যে কালচারটা, এইটা আপনার আমাদের এই সমস্যার দিকে ফেলছে। কিন্তু আপনি পলিটিক্যাল প্রকল্প আকারে আমি মনে করি এই সমস্ত কবি সাহিত্যিকদের আইডিয়ালি নেওয়ার কোনো সুযোগ নেই। এরা সমাজে হেরিটেজ আকারে থাকবে, যার ভালো লাগে রবীন্দ্রনাথ নিয়ে নাচবে, যার ভালো লাগে নজরুল নিয়ে গড়াগাড়ি খাবে, কিন্তু আপনার ন্যাশনাল আপনার পলিটিক্যাল স্ট্রাকচারে এগুলোকে খুব বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। পোস্ট ইসলামিজম বলতে পারেন হাল্লাক টাল্লাক মিলাইয়া, কিন্তু আমি পোস্ট ইসলামিজম আমাদের এখানে বলতে চাই না। কারণ হলো আপনি তো মেইন স্ট্রিমই না এখনো পর্যন্ত।
আপনার সমাজে তো আপনি মানে ইসলামী এটা জ্ঞানের যে আমিকরণ বা ভারতীয়করণ হয়ে রয়েছে, সেখানে তো ইসলাম এখন পর্যন্ত আদার হয়ে গেছে। আগে আপনি সমাজে বেনিস্টিক হন, দেন আপনি পোস্ট ইসলামিজমের দিকে যাওয়ার স্টেজে যাইতে পারেন। ইটস ভেরি আর্লি টু সে যে আপনি পোস্ট ইসলামিস্ট স্টেজে আছেন। যদি বলতে হয় আপনি বলতে চাচ্ছেন যে আমাদের দেশে আগে ইসলামিজম আছে, তারপরে ইসলামিজমের তো তানজিম দোহারা বলে, কিন্তু আমি ইসলামিজমের প্রকল্পের সাথে এগ্রি করি না। কারণ হলো ইসলামের নেচারটা কি, এটাই ডিফাইন বাই ডিভাইন। এটা ইট ক্যান নট বি ডিফাইন্ড বাই হিউম্যান এজেন্সি, সে যত বড় জ্ঞানী হোক। তো আমি যদি মনে করি, ধরেন আমি মৌদুদিবাদের অনুসারী, আমি যদি মনে করি এইটাই ইসলাম, এটা আপনার মানতে হবে, এটা ঠিক ডিভাইন হইল। বা ধরেন আমি যদি বলি কি আপনাকে অলিউল্লাহ পন্থাই মানতে হবে, আরেক যদি বলে না আপনার হাসানুল বান্নার বাইরে যাওয়া যাবে না, হ্যাঁ। তো আমি অন্য মাযহাবে যাচ্ছি না। বা আরেকজন বলবে না আলী শরীয়তি যে বড় ঘটনা ঘটাইছে, হ্যাঁ, ইরানের বামপন্থীর উপর একটা ওভারটার্ম করে একটা ইসলামী বিপ্লব করে ফেলছে, তো এর বাইরে তো যাওয়ার সুযোগ নেই আমাদের। কিন্তু আমি মনে করি যে এইরকম ইসলামিজমের মধ্যে আমাদের ঢোকার দরকার নেই। লেট এটাকে ট্রান্সিডেন্টালি আগে আমরা রিয়েলাইজ করি, এর যে ফাউন্ডেশনাল স্পিরিট এইটাকে টোটালি আমরা আগে রিয়েলাইজ করি। দেন আপনার পলিটিক্যাল প্রকল্প বলেন, আপনার কমিউনিটির জন্য ডেফিনেটলি এখানে একটা রুলিং ইন্টারপ্রিটেশন আপনার লাগতে পারে, সেটা আপনি পরে করেন। সেটা কি দাঁড়াবে সেটা আপনার সময়, পরিস্থিতি, আপনার ইন্টেলেক্ট, এগুলোর উপর ডিপেন্ড করে আপনি আপনার মতো করে ন্যারেট করবেন। আফগানিস্তানে করছে না, আপনার ইরানে করছে না, তো পাকিস্তানে তার মতো করে করছে না। সো ইসলামের মধ্যে তো এখানে মেনি ইসলাম বলে কিছু নাই, বা ইসলামিজমের সুযোগ নাই। যেটা হচ্ছে যে আগে এটার হোলিস্টিক রূপটা যদি আপনি রক্ষা করতে পারেন, তাহলে এটার যে ট্রান্সিডেন্টাল স্পিরিটটা এটা অনেক বেশি আপনাকে এনলাইটেন করবে। কিন্তু আপনি যদি ধরেন আগে এখন শুধু আফগানিস্তানে আপনি ফলো করবেন, হ্যাঁ, তাহলে টোটাল স্পিরিটের যে ডিভাইন স্পিরিটটা সেটা থেকে বঞ্চিত হচ্ছে। এই জন্য আমি মনে করি যে আমরা যে স্টেজে আছি তাতে ইসলামিজমের যে কোনো প্রকল্প, ইসলামের যে টোটাল বিউটি, এটার সাথে আপনার এঙ্গেজমেন্টের ক্ষেত্রে আপনাকে দূরে সরাই দেবে, ক্ষতিগ্রস্ত করবে। সো আপনি আগে টোটালিটির মধ্যে থাকেন, দেন পরে এখান থেকে আপনি আপনার মতো একটা ইন্টারপ্রিটেটিভ জায়গায় যান। থ্যাংক ইউ। এটাকে বলে পলিটিক্স অফ আর্গুমেন্টিক্স, তাফসীরের রাজনীতি, মানে ব্যাখ্যার রাজনীতি। খুবই ইন্টারেস্টিং। থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। আমি আসলে যে বিষয়টা বুঝতে পারছিলাম সেটা হচ্ছে যে আমাদের যে ভূমি হিসেবে যে বাংলাদেশ, এখানকার একটা বড় বাস্তবতা হচ্ছে যে আমাদের যে আপামর যে কৃষক সমাজ, এই যে মুসলিম কৃষক সমাজ, এর মধ্যে হিন্দু আছে কিন্তু আমি পুরোপুরি এই কৃষক সমাজ থেকে আইডেন্টিফাই করতে পারছি। কারণ হচ্ছে আমার গ্রামে, আমার পাশের গ্রাম হিন্দু, আমার পাশের গ্রাম মুসলিম, তার সাথে যে অ্যালায়েন্স হয় এটা কিন্তু পুরোপুরি তার যে কৃষক কালচার, কৃষি কালচার, সেটা দিয়ে কিন্তু হয়। এখানে হিন্দু ঘর আর মুসলিম কোনো বাইরে দেখি আমি পুরোটা হচ্ছে কৃষক সমাজ হিসেবে। এখন আমার যে ব্যাপারটা বোঝার সেটা সেটা হচ্ছে যে আমি যখন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ বলছি, এই রাষ্ট্রের সাথে আমার এই জীবনের সবচেয়ে বড় যে দেখতেছি বড় মেজরিটি যে কৃষক সমাজ, এই আসলে ফাংশনাল কোনো অর্থনীতিকে আছে। যেমন আমাদের যখন হাসিনাকে যখন সাভারকে যখন মসজিয়া বানানো হলো, এই মসজিয়া থেকে যে হাসিনা যে দার্জা হওয়া, এখান থেকে কিন্তু ঢাকায় বসে একটা এই যে আরবান আমরা বলি তখন 14 মধ্যে যে একদম এই দিকে অবস্থাটা, এটা হচ্ছে মাত্র সংখ্যাগত জায়গায় খুবই লো ছিল। তারপরেও যে এরা আমাদের উপর যে স্তরিত হয়েছে এই যে এত বছর ধরে, এর কারণটা কি? কারণটা হচ্ছে যে আপনার আমরা যে বাস্তবতার মধ্যে দিয়ে আছি, ক্যাপিটালিস্ট বাস্তবতার মধ্যে, যেমন ওরা একাত্তর পূজা করার পরেও ওদের আলটিমেটলি এসে আসতে হচ্ছে উন্নয়ন প্রকল্প। কারণ এটার কারণ হচ্ছে যে ক্যাপিটালিজম বলে আর যেটাই বলি, সেটা হচ্ছে আপনার সবচেয়ে বড় ব্র্যান্ডিংটা কিন্তু হচ্ছে যে উৎপাদন, উন্নয়ন, সংশ্লিষ্ট এগুলো। যেমন আজকে পর্যন্ত আমাদের শুনতে হচ্ছে যে আমি কোরআন যে তৌহিদি জগৎ, যখন তৌহিদি জগতের টার্মটা ব্যবহার করা হয়, তার মধ্যে এটা কিন্তু সব ছোট শব্দ, বাট এটা বিশাল কাটাকাটি করা হচ্ছে যে মানে আমি এটা কি বলে দিচ্ছি। অর্থাৎ আমার জাতীয় ওঠার জন্য হোক কিংবা আমাদের মেইন স্ট্রিম শব্দের ব্যবহার করেন সেটা হোক, এই পুরো জায়গাটা আসার জন্য কিন্তু আমার এই যে আপনি বললেন যে মঙ্গল কাব্য যে ব্যবহার করবেন, এটাতে আলটিমেটলি আমাদের সাবমিশনের জায়গাটা আসতে হচ্ছে। এখন যেমন আমি কেন বললাম, আপনি একটু আগে বললেন যে হচ্ছে আমাদের 24-এর আন্দোলনকে আমরা এখন ডানপন্থী হিসেবে মানে আমাদের কাছে আছে, কিন্তু দেখেন যে আমার 14-18 বাদে মিনিমাম কিন্তু 24-এর এটা 7 জানুয়ারিতেই আন্দোলন হওয়ার কথা ছিল, কিন্তু তো হয় না। বাস্তবতা হচ্ছে 3টা এরকম নির্বাচন হওয়ার পরও আমার দেশজন পচে গেছে, আমার ডিগনিটি নাই, আমার নাগরিক মানে কিচ্ছু নাই, আমার গেছে।
অন্তত আমার তখন হচ্ছে যে আমার আসলে আমাদের জনমত ছিলাম জাতি ছিলাম ফাংশনাল ইটা কোথায় আমি যদিও 24 অক্টোবর করছি। আর একটা প্রশ্ন ছিল আমার, সেটা হচ্ছে যে যেমন হচ্ছে বলা হচ্ছে যখন নারী সংস্কার কমিশনটা হলো তখন কিন্তু মোহাম্মদ ইসলাম এটা করতেছিল, যেটা আমার কথা। ঠিক সেখানে ও বলছিল যে আমাদের মায়ের তো নিজের রহমান আজাদের অসুবিধা, আমাদের মায়ের পার্টিসিপেশন, অন্তত এইটা আদারিং থেকে সবসময় থেকে যাচ্ছে না। আমাদের যে গ্রাম কৃষক সমাজ, আমাদের আসলে ফাংশনাল রাষ্ট্রের সাথে ফাংশনাল অ্যালায়েন্স থেকে হওয়া সম্ভব। এটা দেখেন, আমরা যে জায়গা থেকে দেখতেছি একটা আরবান জায়গা থেকে দেখতেছি, এটা সত্য। কৃষি, ইসলাম এবং অন্যান্য কমিউনিটির ক্ষেত্রে আপনি যদি দেখেন, এখানে বাঙালি মুসলমান হওয়াটা কেন গুরুত্বপূর্ণ, কারণ এটার সাথে জমির একটা সম্পর্ক আছে। আপনি তো জমির মালিক ছিলেন, আপনি ছিলেন প্রজা। তো ফলে আপনার মুসলমানিত্বটা শুধুমাত্র আপনাকে রিলিজিয়াসলি স্পিরিচুয়ালি একটা উইন্ডো দিচ্ছে তা না, ভেরি মাচ স্পিরিচুয়ালি আপনাকে একটা দিছে, কিন্তু প্র্যাকটিক্যালি ইহজাগতিক জগতেও ম্যাটেরিয়ালি আপনাকে জমির মালিক বানিয়েছে। হুমায়ুন আহমেদের উপন্যাসে মধ্যাহ্ন, সেখানে আপনি দেখবেন যে বাঙালি মধ্যবিত্তের উত্থান কিভাবে হচ্ছে। ধনুষের একটা ক্যারেক্টার আছে, সে বেসিক্যালি একটা নিম্নমানের টাউন, সেখান থেকে সে যখন জমির মালিক হওয়া শুরু করে ব্যবসা বাণিজ্য করলো, সে 10টা গরু কাইটা লোকজনের খাওয়াচ্ছে, সে উপাধি দিচ্ছে ধনুমিয়া থেকে ধনুষে। এই ইন্টারেস্টিং, মানে হুমায়ুন কিন্তু অনেক বড় লেখক, আর আমরা এখানে পপুলার বইলে একটা অন্য জায়গায় তার প্রকল্পের মধ্যে একটা ইয়ে আছে, বাংলাদেশ একটা কনসেপশন আছে, সেটা সবকিছু হয়তো আপনি এগ্রি করতে পারবেন, কিন্তু এটা বাংলাদেশ কনসেপশন। যাই হোক, এখন আপনি যেটা বললেন, দেখেন এখানে এই ইটনের আমি ধরেন এসএস অন ইসলাম অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি পড়তেছিলাম। আমাদের এখানকার পূর্ববঙ্গের ইসলামটা এক অর্থে এগ্রিরিয়ান ইসলাম, কৃষি ইসলাম। এটা ঠিক ভারতের উত্তর মানে উপরের অংশে যেভাবে বিকশিত হয়েছে, আপনার আমাদের এখানে ঠিক সেভাবে আমাদের এটা ভেরি মাচ রিলেটেড হইত আপনার এগ্রিকালচারাল আমাদের যে এক্সপানশন। তো সেদিক থেকে আপনার কৃষকরা যে উৎপাদন সম্পর্কের মধ্যে সম্পর্কিত, এবং আপনি আপনার এলাকায় যদি দেখেন, সেখানে পার্টিকুলারলি হিন্দু মুসলমান কিন্তু কোনো ইস্যু নেই। বাংলাদেশ সমাজে হিন্দু মুসলমান বলে কোনো ইস্যু নেই। এটা আছে শুধু আরবান বা পাওয়ার স্ট্রাকচারের মধ্যে। এবং এই যে সেকুলারিজম বইলা যে আপনার সাম্প্রদায়িকতা বইলা যে একটা ডিসকোর্স করা হচ্ছে, এখানে আমি মনে করি সাম্প্রদায়িকতা ডিসকোর্স সাম্প্রদায়িকতা বলে কিছু নেই। কেন কিছু নেই? কারণ আপনি যখন পলিটিক্যাল কমিউনিটি হইতে চান, মানে আপনি সম্প্রদায় হইতে চান, তাহলে সাম্প্রদায়িক হওয়াই তো আপনার কাজ। আর আপনাকে বলতেছে অসাম্প্রদায়িক, মানে আপনার একটা রিয়েল সেকুলার কন্ডিশনে তো আপনি সাম্প্রদায়িক হবেন। মানে আপনার ফেথ ফ্রিডমের জন্য মুসলমান তার রাইট নিয়ে আন্দোলন করবে, হিন্দুর রাইট নিয়ে আন্দোলন করবে, খ্রিস্টান তার রাইট নিয়ে আন্দোলন করবে, মানে যার যার কমিউনিটি বন্ডেজটা শক্তিশালী বানাবে। ইউরোপ আমেরিকা যেতে আর আপনারা বলতেছে অসাম্প্রদায়িক সমাজ, এমনিতে অসাম্প্রদায়িক সমাজ বাই নেচার অসাম্প্রদায়িক। কিন্তু আমাদের এখানে সাম্প্রদায়িকতার ডিসকোর্সটা চালু করে বেসিক্যালি আপনাকে বলতেছে হিন্দু আনি। ফলে আমাদের এখানকার প্রবলেমটা হইলো যে মিডল ক্লাস আরবান এরিয়াতে যে ডিসকোর্সটা রুল করে, সেইটা বরং আমাদের যে ইনট্যাক্ট আপনার কৃষি সভ্যতার কারণে হিন্দু মুসলমান পারি বা খ্রিস্টান যাই বলেন, যে ঐক্যটা আছে সেটাকে ক্ষতিগ্রস্ত করে, ডিস্টার্ব করে। হ্যাঁ, তো এই জন্য আপনার ওই জায়গা থেকে ওইটা এখনো পর্যন্ত আনটাচ আছে, এবং ওইটা একটা ভালো সম্ভাবনার জায়গা। এই জন্য আপনি যদি আরবান ডিসকোর্সের জায়গাটা যদি আপনি এখানে যে অসাম্যটা আছে, এখানে যে জুলুমটা আছে, এখানকার যে হিন্দুত্ববাদী আগ্রাসনটা আছে, এটাকে যদি আপনি মিনিমাইজ করতে পারেন, তাহলে ডেফিনেটলি আপনার কৃষককে মেনস্ট্রিম, এবং আপনাকে আপনার প্রকল্পটা কি প্রকল্প আপনার এই কৃষককে মেনস্ট্রিম করা। কিন্তু আপনার আবুল মুসর আহমেদ লিখতেছে যে কলকাতার লোক মনে করে পূর্ববঙ্গায় কালচার বলতে একমাত্র যেটা আছে এটার নাম হলো এগ্রিকালচার। তারপরে কি কলকাতার বাবুরা আপনাকে চাষা বসার বাইরে তো চিন্তা করেন না। দেখেন, বলে যে পূর্ববঙ্গে একটাই কালচার আছে, যেটা এগ্রিকালচার।
এগ্রিকালচার মানে তো আপনার কিছু নাই, সেটা বাবুরা মনে করে। এবং এখানকার এগ্রিকালচারের সমস্ত হিস্সাটা নিয়ে যায় এখানে জমিদারি, কলকাতায় জমিদারি করে। তো এই জন্য আপনার এখানে আরবান স্পেসে ফাইটটার উদ্দেশ্যই হলো আপনার এই কৃষকটাকে মেনস্ট্রিম করা, তার বয়ানটাকে মেনস্ট্রিম করা। সে এখনো পর্যন্ত ইনট্যাক্ট আছে এবং তার ইসলামটা আমি যেটা বললাম যে সে কিন্তু জীবন দিবে, কিন্তু ইসলাম ছাড়বে না। সে হয়তো আপনার মতো রিলিজিয়াস না, সে হয়তো আপনার জাকির নায়কের ওয়াজ শুনে না রেগুলার মোবাইল নিয়ে, হ্যাঁ, কিন্তু এখানে এবং আপনার এই যে কওমি মুভমেন্ট এখানে যদি এবং ফরাইজি মুভমেন্ট থেকে যদি আপনি শুরু করেন, তাহলে এখানে কৃষক, কৃষিভিত্তিক বিকাশ এবং কওমি মাদ্রাসার টিকে থাকা এগুলোতে একাকার। আপনার জাগির পথে যেমন দেখেন জ্ঞান চর্চাটা, জ্ঞান চর্চার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এখন আমাদের এখানে জ্ঞানী লোক তৈরি হয় না কেন? সব টাউট চাকরিজীবী তৈরি হয় কেন? কারণ যে লোক জ্ঞান চর্চা করবে ও তো দুনিয়াবি ধান্দার মধ্যে থাকলে তো মানে স্পিরিচুয়াল হাইটে তৈরি জায়গায় তৈরি হবে। আগে জাগির হতো, আমাদের নানা বাড়িতে জাগির রাখতো প্রত্যেক বছরই দেখলাম। সেগুলো পাশে বড় মাদ্রাসা থাকতো বা শিক্ষা প্রতিষ্ঠান থাকতো, সে ওই ছাত্র যত কোটিপতি হোক জাগির আকারে থাকতো, কিন্তু আশেপাশের বাড়িগুলো ভাগ করে নিত ছাত্রদের। এবং তারা নিজেরা হয়তো গাছের আশেপাশের আপনার শাকসবজি আইনা রান্না করে খাইতো, কিন্তু জাগির থাকার কারণে তারা রেগুলার বাজার জাগিরের খাবারটা খুব গুরুত্ব দিয়ে একদম মেহমানদের মতো জাগিরকে খাওয়াইতো। এবং জাগির রাখাটা একটা পুণ্যের কাজ মনে। সেই জাগিরের কাজ ছিল কি, রেডিমেড খাবার থাকতো, সে সকালে এসে খাইতো এবং টিফিনের বক্সে করে দুপুরের খাবারটা নিয়ে চলে যেত, আবার রাতে এসে খাইতো। খাওয়া দাওয়া নিয়ে তার কোনো সমস্যা নেই, থাকা নিয়ে তার কোনো টেনশন নেই, সে পুরো সময়টা জ্ঞান চর্চা করে তাহলে বলে লিঙ্ক বই রাখবে। এবং এই যে জাগির সিস্টেমটা, এইটার সাথে কৃষি বিকাশ এবং কৃষি পরিবারগুলোর একটা সম্পর্ক আছে। এই জাগির তার ছুটি ছাটা করার ফাঁকে ফাঁকে এই যে গৃহস্থ বাড়িতে খাইতো থাকতো, সেখানে সে লোকজনকে পড়াইতো, বাকি লোকজনকে সে এলেম শিক্ষা দিত এবং কৃষিকাজে সে মাঝে মাঝে হেল্প করত। ফলে এই যে টোটাল উৎপাদন ব্যবস্থা, কৃষি ব্যবস্থা এবং জ্ঞান চর্চা সাথে একটা সম্পর্ক ছিল। এবং এই সম্পর্কের ক্ষেত্রে এইটা কমি এবং কমি মাদ্রাসা চলতো কিভাবে, ধান কাটার সিজনে কলামের বস্তা নিয়ে বের হয়েছিল, ধান চাল দিত এবং এটাই তার রিসার্চ। হ্যাঁ, ফলে এখানকার ইসলাম এবং কৃষি এটা একাকার, এটাকে আপনি আলাদা করবেন। এটা রিটার্ন যদি করেন আপনি ভালো করে গেলে পাবেন ডিসকোর্সের মধ্যে। কিন্তু এই টোটাল প্রক্রিয়াটা ধ্বংস করা হচ্ছে এখানকার যে হাইপার মডার্নিটি। এই জন্য আমাদের দুইটা ডিসকোর্সের বিরুদ্ধে ফাইট করতে হবে। একটা হলো মডার্নিটি, এখানে মডার্নিটি নামে যে হিন্দুয়াইজেশন প্রকল্প, সেটার বিরুদ্ধে আমরা ফাইট করতে হবে। এবং আমাদের যদি একটা মডার্নিটি লাগে, দিস ইজ আওয়ার মডার্নিটি, এটা নট ইন্ডিয়ান বা ভারতীয় বাঙালি মডার্নিটি। তো কিন্তু এখন যেহেতু মডার্নিটি একটা ক্রিটিক চলে আসছে দুনিয়াতে, যেটা আগে বললাম, তো আমাদের মডার্ন প্রকল্প ঢোকারই দরকার। তো আপনার এটা আমি একটু লম্বা আলোচনা করতেছি এই কারণে, যেটা খুবই আনটাচ, এটা নিয়ে খুব একটা আলোচনাই করা হয় না। হ্যাঁ, তাহলে আপনার এই আরবান স্পেসের এই এরিয়াতে এই যে অসাম্যটা, এই যে ডিসকোর্সের একটা উপনিবেশের মধ্যে আপনি আছেন, এটার থেকে মুক্ত হওয়ার মধ্য দিয়ে বেসিক্যালি আপনার এই যে ক্লাসের কথা আপনি বলতেছেন, এই কৃষককে এম্পাওয়ার করাটাই হলো আপনার রাজনৈতিক কর্ম। এখানেই আপনার কাজ। ও তাকে মেনস্ট্রিম করাই হলো আপনার কাজ, কারণ সেই তো এখানে মেনস্ট্রিম না, সেই সংখ্যায় আপনার কি বলে মেজরিটি এবং চিন্তা, দার্শনিক, সংস্কৃতিতে সে মানে সে যদিও ভোট দেয়, কিন্তু আপনি দেখবেন যে সে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে মার্কা বেস করে, সেটা ভোট হোক শিরোক কিংবা জামা হলেও, যদিও তিনটার আলাদা আলাদা পাঁচটি প্রিমাইজ আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সে কি তার যে কোনটা সত্যটা আমি আসলে বুঝতে পারছি, কারণ কি আসলে সে কি যে জাতীয় দল সেটা বুঝে ঘনিষ্ঠ ভোট দেয়, কিংবা সে ৭১-এর যে ডিভাইনিটি সেটাকে চিন্তা করে ভোট দেয়, কিংবা জামাত ইসলাম যেগুলো আমি বললাম, কিন্তু তার যে নিজস্ব অথরিটিটা কি আসলে আছে কিনা। যেমন হচ্ছে আপনি দেখবেন যে আপনার একটা গ্রামে অনিমা পেলে আপনি পুরো গ্রাম বাগানে যে দুইটা ফ্যাক্টরি হয়, এবং দেখবেন যে আমার পাশের বাড়িতে একটা মানুষের বাচ্চা হয়েছে নতুন, তার নাম রাখার জন্য দেখা যাচ্ছে তার থেকে পাশের বাড়ির পরিবারের থেকে বলতে আমার বাচ্চার নাম রেখে দেয়। ফলত আমি বলতে চাচ্ছি যে যাতে ওখানে যে সিঁড়িটা, এই সিঁড়িটা প্রথমত আমি ভাঙতে হবে। এখন এটা ভাঙবে তার এই অর্গানিক, যেমন আপনি কমি মাদ্রাসা, এটা খুব অর্গানিক। কমি মাদ্রাসা পুরোটা একটা সোসাইটি রয়েছে। এখন এই যে আমার সোসাইটি আর রাষ্ট্রের মধ্যে ডিভাইডেশন হচ্ছে, এখন আমার তো অ্যালায়েন্সটা না হলে আমার এই যে হিউজ একটা যে জনগোষ্ঠী আছে, এটাতে একেবারে আনকাশমানো রাষ্ট্রের কোনো সম্পর্কই নেই। যত সে বলবে যদি থাকতোই
তাহলে কোনোভাবেই শেখ হাসিনা ভাগ্য যদি আসতো 24-এর নির্বাচন ওকে, আই গট ইউর পয়েন্ট। এই জন্য তো আমরা বলি 5 তারিখের পরে আমাদের জনগণ ভিত্তিক রাজনীতির আর দরকার নেই, নাগরিক ভিত্তিক রাজনীতি। কৃষক হোক, শ্রমিক হোক, মজুর হোক, ব্যারিস্টার, রাষ্ট্রে তার সমাজ অধিকার, ক্ষমতার সাথে সম্পর্ক ওই দুতলা বাড়ির সাথে রাষ্ট্রের সম্পর্ক না, সরাসরি তার সাথে রাষ্ট্রের সম্পর্ক। এই জন্য তার নাম রাখা দুতলা বাড়ি করবে না, তো সে নিজেই যেটা এটা বেসিক্যালি লিবারাল মডেল। হ্যাঁ, এই জন্য আমরা এই যে জনগণ বলে তারপরে হুজুর তুলে নিয়ে যায় স্কিল মারায়। আরেকটা হলো এখানে সম্পর্কের ভিত্তিতে হবে, বংশ, শেখ বাড়ি, বিশ্বাস বাড়ি, অমুক বাড়ি, তমুক বাড়ি, এইভাবে পছন্দ। সেক্ষেত্রে এই জন্য একটা নাগরিক, এই জন্য আমাদের রাষ্ট্র যদি গোল্লায়ও যায়, কুকুর কথা, সমাজকে আমাদের রক্ষা করতে হবে, সমাজে আমরা স্টেপ কাটে। হাসিনা আমাদের সবচেয়ে বড় সর্বনাশ কি করছে? হ্যাঁ, আমাদের সমাজের মোরাল ফ্যাব্রিক নষ্ট করে দিচ্ছে। সে খুন করছে, এটা তো একটা ক্ষতি হয়েছে, যে পরিবার লোককে মারাইছে সেটা হয়েছে, কিন্তু কালেকটিভ ক্ষতি যেটা করছে এটা কয় বছরের পোশাক, 50-60 বছর লাগবে আমার মনে হচ্ছে, যে জায়গায় সে দেশকে নিয়ে গেছে। তো এই জন্য যেগুলো বলে সমাজকে প্রোটেক্ট করতে হবে আগে, আর রাষ্ট্রকে এরকম যে দল ক্ষমতায় আসবে ওর বাপ দাদার তালুক যাতে না বানায় রাষ্ট্রকে, রাষ্ট্রের সাথে সম্পর্ক হবে আমার সরাসরি, আমার জনগণ ভিত্তিক, নাগরিক ভিত্তিক ফয়সালা। এই জন্য আমরা বলি দল যার যার রাষ্ট্র সভা, এই জায়গায় যাইতে হবে। জুলাই যেহেতু আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ আর রাজনৈতিক স্বাধীনতা, আমরা হচ্ছে জুলাই ৭২ সংবিধানের ভিতরে ফাইট দিয়েছি। আর জুলাই যেহেতু আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ, তার মানে হচ্ছে জুলাই যে পলিসি চেঞ্জ হয়েছে সেটা ব্যক্তিগত কোনো সংবিধান প্রণয়ন করা জরুরি কিনা, খরচ কিনা, আর যদি সেটা করা না হয় তাহলে হচ্ছে যে আপনার হচ্ছে যে জুলাই ব্যর্থ হবে কিনা। আমি এই জন্য সংবিধানকে টানলাম, যদি আমরা দ্বিতীয় স্বাধীনতাকে অক্ষত রাখতে চাই এবং হচ্ছে যে 24-এর ইতিহাসকে এস্টাবলিশ করতে চাই, তাহলে হচ্ছে যে দ্বিতীয় সংবিধান আপনার একটা বড় ওয়েপেন কিনা। আর যদি সেটা না হয় জুলাই কখনো মেইনস্ট্রিম হতে পারবে না। প্রথম কথা হলো আপনার বাংলাদেশের সাংবিধানিক ঐতিহ্য, এটা একটা ফেস্টিভ্যাল ঐতিহ্য, মুজিব আমল, হাসিনা আমল, দুই আমল মিলিত। তো এই জন্য আমরা এই ফেস্টিভ্যালকে, হাসিনার ফেস্টিভ্যালকে সাংবিধানিক ফেস্টিভ্যাল করতে হবে। মুজিবের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, মুজিবের ভাষা আন্দোলনে অংশগ্রহণ, ৭১ এগুলো প্রশ্ন করা যাবে না। হ্যাঁ, তাই এটা সংবিধানে সংযুক্ত করা, তফসিল করে, তাই না? তো এটা কি সাংবিধানিক ফেস্টিভ্যাল না? তাহলে এইবার এই ফেস্টিভ্যালের বিরুদ্ধে আপনি কিন্তু আপনি এই সাংবিধানিক ধারাবাহিকতা দেশ চালাতে চাইতে হয়। এই আমরা তো এখানে একটা এক্সট্রা কনস্টিটিউশনাল টাইম আছে, শুধুমাত্র নিয়ম রক্ষার ক্ষেত্রে এই সংবিধান দিয়ে আপনি শপথ দিচ্ছেন, যেহেতু আপনি অরাজকতার পরে একটা দ্রুত ফল করা দরকার ছিল। কিন্তু ডেফিনেটলি জাতি রাষ্ট্র হিসেবে দাঁড়াইতে হলে আপনার নতুন সাংবিধানিক বন্দোবস্ত লাগবে এই সংবিধান দিয়ে, এবং সেটা শুধু সংবিধান সংশোধন না, এটা আমি মনে করি যে আমাদের সংবিধান নতুন করে প্রণয়ন করার জন্য সমস্ত দল মধ্যে একটা, যেটা সাংবিধানিক কমিশন বা উচ্চকক্ষ বলেন বা যেটাকে বলে যে সাংবিধানিক সভা নির্বাচন, এরকম একটা প্রক্রিয়া শুরু করা দরকার। এবার আমরা একটা টু দি পয়েন্টে ছোট করে প্রশ্ন করবো। হ্যাঁ, একটা ছোট করে এখানে বলছে পৃথিবীতে এখন বহু মেরুকরণে সব, মানে কেউ একক মোড়। এখন হলো বাংলাদেশের এখানে একটা সম্ভাবনা জিওপলিটিক্স, কিন্তু আমাদের রাজনৈতিক দল, যে কোনো রাজনৈতিক দল সমস্যা, রাজনৈতিক দলগুলোর মধ্যে এই বিশ্বাস নেই যে আমরা একটা মানে শক্তি রূপে জিওপলিটিক্সে আত্মপ্রকাশ করতে। যেমন দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রে যেই ক্ষমতা থাকে তাদের একটা নীতি আছে, ওই নীতির উপরে থাকে। তো ফ্রান্স বলেন, ইংল্যান্ড বলেন, সবাই আমাদের ওই নীতিটা কেন ডেভেলপ হচ্ছে না, যে আমরা যে কোনো ইস্যুতে যে এক হচ্ছে, আমাদের যেখানে মানে জাতীয় ইস্যুতে যে আমরা শক্তি। ওকে, থ্যাংক ইউ। 2-3 প্রশ্ন একসাথে নিব। ভাই, আমার স্বামী অর্থের প্রশ্ন ছিল যে পাট চক্রের আলাপটাও কি আমাদের একটা এলিট সোসাইটিতে বিলং করতেছে কিনা। আমি লাস্ট 8 দিন বাংলা একাডেমিতে একটা সর্দার ফজল করিমের প্রোগ্রামে ছিলাম, গত বছর ছিলাম বিশ্ব সাহিত্যে, কিন্তু আজকে আসছি ডাকসুতে। তো আমার বাড়ি যদি পঞ্চগড় হয়, আজকে আমরা যে আলাপগুলো করলাম সেটা তো আমি পঞ্চগড়ে ওই অর্থে করতে পারতেছি। কিছু হচ্ছে আপনি কালকে খুলনায় ছিলেন বা ফরাজ মাজাররা কোথাও কোথাও যাচ্ছে, তো আমি বলতে চাচ্ছি যে পাট চক্রের যে আলাপ আমরা ডাকসুতে করতেছি, বাংলা একাডেমিতে করতেছি, সেটা আসলে আমরা একদম মার্জিনাল পর্যায়ে আমরা আসলে পৌঁছানো দরকার কিনা, এবং সেই দায় আপনাদের তো বহন মানে 5 আগস্টের পরে আরো বেশি করে বহন, এই দায়টা বহন মনে করেন কিনা। জঙ্গিদের অবসর করতে
আর অপশন করা কি আমার কাজ নেই। আচ্ছা ওকে ভাই, একটা হলো যে বৈশ্বিক শক্তি হিসেবে রাজনীতিবিদদের কোনো চিন্তা বা আচ্ছা দেখেন, প্রথম কথা হলো পলিটিক্স, আপনার আমাদের তো কোনো ভিশন নেই। এটা আপনি যেটা বলছেন এটা খুবই সত্য কথা। এই জন্যই তো প্রথমত চিন্তা আকারে আপনাকে এটা করতে পারতে হবে যে আপনি যে পররাষ্ট্র নীতির কথা বলেন বারবার, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নাই, আপনার কেউ বন্ধু হিসেবে বলে আপনি নিজে নিজে বন্ধু মনে করলে হবে। আমি যদি বলি ট্রাম্প আমার বন্ধু, কথার কোনো মানে আছে? ট্রাম্প কি মনে করে আমি তার বন্ধু? আপনাকে কে চিনে এটা গুরুত্বপূর্ণ না, আপনি কাদেরকে চিনে এটা গুরুত্বপূর্ণ না, আপনার কে চিনে এটা গুরুত্ব। আপনার কেউ জানতেন আপনি নিজের সবার বন্ধু বললেন তো ফটকা করুন। দেখবেন যে কিছু লোক আছে গ্রামে গঞ্জে দোকানে আড্ডা মারে, অমুক লোকের জানোস ইন্ডিয়া আমি ধরাই দিব কথা বলে সব ল্যাব ব্যারিস্টার সে চিনে, এরকম গল্প শুনেন না? এটা তো এরকম একটা ফটকা। আপনার অবশ্যই এই জন্য আমরা বলছি ফাউন্ডেশন অফ জিও পলিটিক্স এটা চেঞ্জ করতে হবে। ফাউন্ডেশন অফ জিও পলিটিক্সে আপনি সেভেন সিস্টার পুরো এলাকার সমুদ্রের প্রভু। আমি তো বলতেছি না দেশ দখল করে যুদ্ধ লাগে, আমি যেটা বলতেছি যেহেতু আমাদের এখানে পোর্ট ফ্যাসিলিটি আছে, যেটা ডক্টর ইউসুফ কারেক্টলি মেনশন করছে, তো আপনি তো পুরো রিজিয়নের একটা ইকোনমিক্যাল হাব হয়ে উঠতে পারে। ইকোনমিক্যাল হাব হওয়ার মধ্যে আপনি যখন অন্যকে ফ্যাসিলিটেট করবেন, সেও আপনাকে ফ্যাসিলিটেট করবে। এটা তো রিসিপ্রোকাল করার মধ্যে দিয়ে আপনি এই যে মাল্টিপোলার ওয়ার্ল্ডের কথা বলছেন, সেই করলে আপনি একটা বলবেন এবং আপনার গ্লোবাল কমি এবং আপনার জনগোষ্ঠীর বিপুল অংশ খুব দ্রুত প্রবাসী না অভিবাসী করে ইউরোপ আমেরিকায়। আমাদের যদি 4 কোটি লোক ইউরোপ আমেরিকায় থাকতো, ডায়াসপোরা কমিটি যদি বড় হইতো, বুঝতে পারবেন দেশের অবস্থাটা কি হইতো। ইন্ডিয়া যেভাবে ইনফরমেশন ছড়ায় ক্যাম্পেইন করতে পারতো এই লেভেলে, সিএনএন বিবিসিতে আমাদের লোক থাকতো, আমাদের কোনো লোকই নেই। একাডেমিয়াতে আমাদের লোক আছে, ভালো কোনো লোকই তো নেই, 2-4টা আছে হাতে গোনা। এত বড় কমিউনিটি একটা দেশ, আপনি প্রডিউস করেন খালি কাম করতে। তাই জন্য জ্ঞানগত ভাবে আপনি তো ওই জায়গায় আগে যাইতে হবে, বলে আগে আপনার পারসেপশনটা চেঞ্জ করতে হবে, তারপরে আপনি রিয়ালিটিতে আপনি চিন্তাই করেন নাই যে মাল্টিপোলার ওয়ার্ল্ডে আপনি একটা ভুল করবেন। আমার মনে হয় অভ্যুত্থানের পরে এই কথাটা প্রথম আমি বলতেছি যে আমরা এই যে মানে আপনার যে ফাউন্ডেশন অফ জিওপলিটিক্স, আমাদের জিওপলিটিক্সের ফাউন্ডেশনটা চেঞ্জ করতে হবে। ফাউন্ডেশন যেটা আছে সেটা চেঞ্জ করে এই বহু মেরুর বিশ্বে আমরা একটা মেরু হবো, এই প্রকল্পটিতে এটা প্রস্তাবনা আকারে বলছি, মনে হয় প্রথমবারের মতো চিন্তাই করা হবে। আর আপনি যেটা বললেন গ্রামে গঞ্জে যাওয়ার ক্ষেত্রে আমাদের এখানকার লোকাল লিটারেচারের এখানে সমস্যা একটা আছে, সেটা হলো আপনি যদি গ্রামে গঞ্জে কবি গান বা ছড়া কবিতা লেখেন, আপনি গ্রাম্য কবি, আমি শহরে কবিতা লিখবো ই করবো, কিছু বুঝবে না, আমি আগে লিখবো বা আমাকে লিখে পুরস্কার পাবো। এই যে লোক সাহিত্য আরেকটা যে শহরে পশু সাহিত্য, এটার বিভাজনটা দূর করতে হবে। এই লোক সাহিত্য এটাকে মেনস্ট্রিম করার মধ্যে দিয়ে এই ডিসকোর্স গুলো গ্রামে হয়নি, এতদিন হয়েছে। গ্রামে আপনার সাথে আমার সাথে বহু বুদ্ধিমান জ্ঞানী লোক আছে, তারা তাদের ল্যাঙ্গুয়েজে আলোচনা করে, তাদের ল্যাঙ্গুয়েজে তারা ডিসকোর্স ইয়ে করে। আমি মনে করি যে লোক আকাশের দিকে তাকায় বুঝতে পারে যে কখন বৃষ্টি হবে, 4 ঘন্টা 10 ঘন্টা আগে বললে দিতে পারে, মহা জ্ঞানী লোক। তার কানেক্টিভিটি কোন লেভেলে দেখছে, সে নেচারকে কোন লেভেলে বুঝে। তো জ্ঞান খালি কিন্তু দেরিতা করলেই হয় না, একটা লিভিং বিষয়। সেটা জ্ঞানের যে একটা আধুনিকরণ আরবানীকরণ হয়েছে, এটা তো একটা বড় সমস্যা। হ্যাঁ, ওই জায়গায় ধরেন দেখেন গ্রামেও যারা থাকে, আমাদের এই যে মডার্নিটির ক্ষতিটা কি করছে, কৃষককে এমন একটা হীনমত বানাইছে, তুই দাস হিসাবে থাকবি, কৃষক চাষা পোষা, হ্যাঁ, সব গুরুত্ব তো সব জীবনের গুরুত্ব হলো শহরে আরবান। হ্যাঁ, সবচেয়ে এলিট লোক হবে একটা সমাজে কৃষকরা, সবচেয়ে বিকশিত সমাজের লক্ষণ কৃষকরা হবে সবচেয়ে প্রধান না, মানে প্রধান হয়ে উঠতে যে তারা সবচেয়ে এলিট। ইউরোপ আমেরিকায় যান, আপার মিডল ক্লাস সবগুলো আপনার বড় বড় শহরে থাকে, কামলা দেয়, ডলার কামায়। আর যারা এলিট মাইলের পর মাইল ফার্ম হাউস করে থাকে, চাষ করে, সুন্দর জীবনযাপন করে, অর্গানিক খাবার টাবার খায়, জমিদারি করে। আর আপনার সবচেয়ে অবস্থিতে বুকে সবচেয়ে খারাপ জীবনযাপন করে, সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী হলো কৃষক। বলে আপনার সমাজ ডেভেলপ হবে। তো এই জন্য তো আপনার মূল গুরুত্বটা দিতে হবে এই নন আরবান যে সোসাইটি, সেটা। একসাথে 2টি প্রশ্ন নিয়ে আমরা মারাঠিবের পাঠটা শেষ করবো। হ্যাঁ ভাই,
ভাই আমরা তো আসলে নতুন বাংলাদেশের জন্য আন্দোলন করছি না, কিন্তু অনেকে তো এই আন্দোলনে ইনভলভ হয় কেমন হচ্ছে ক্ষমতার জন্য। এখন ধরুন ওই বড় অংশ না, এই যে ক্ষমতার জন্য তারা সংবিধান পরিবর্তন করবে না, আবার অনেক কিছুই করবে না। ওরা চাচ্ছে যে কেবল যে আমরা ক্ষমতা পাই না আমরা একটা, কিন্তু ওদের হিউজ লোক আছে। কিন্তু আমাদের অবস্থাটা কি হবে? আমরা জুলাই কিভাবে বাঁচবো? আমরা তো নতুন বাংলাদেশে, নতুন বাংলাদেশ চাওয়া এই মানুষগুলো তো কেবল বিভিন্ন স্তরে স্তরে ভাগ। ধরেন ইনকিলাব মঞ্চ নতুন বাংলাদেশে এরা হচ্ছে 5,000 লোক, আবার এরকম 10টা সংগঠন আছে, আর ওরা একটা সংগঠন, ওদের ইউনিটি বেশি। এখন নতুন বাংলাদেশ এবং জুলাই কিভাবে বাঁচবে? দেখেন 5 তারিখ হলো প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য একটা চ্যালেঞ্জ আকারে আছে, এবং 5 তারিখের বাইরে গিয়ে সে যত বড় দলই হবে, যদি রাজনীতি করার চেষ্টা করে তার পরিণতি আওয়ামী লীগের চেয়ে খারাপ কেন হবে? এটা আমার একটা অ্যাজাম্পশন। কারণ এই যে বললাম না জাতির পিতা তৈরি হয়েছে পুরো জেনজি জেনারেশনটা, এর সংখ্যাটা কত? 5-6 কোটি। 25 বছরের নিচে বাংলাদেশের জনগোষ্ঠীর সংখ্যা হলো 8.5 কোটি। তার মধ্যে অ্যাক্টিভলি আন্দোলনে অংশগ্রহণ করতে ধরেন 4 কোটি। 4 কোটি একবার হলেও রাস্তায় নামছে, নানা ভাষা সবটা ভাষায় নানা অর্ধেক ধরে আরো বেশি। আর শুধুমাত্র স্কুল কলেজে পরে যারা তারা সেই জেনজি নামছে না, নন আরবান জেনজি আছে না, কমি জেনজি আছে না, কৃষক জেনজি আছে না, শ্রমিক জেনজি আছে না, রাস্তার টোকাইরা নামে নেই, সবই তো আছে। খালি বিশ্ববিদ্যালয়ের সবসকা ছেলেমেয়েদের দিকে দেখলে হবে। যাই হোক, আপনার এটা একটা 5 তারিখ প্রত্যেকটা রাজনৈতিক দলগুলোর জন্য একটা চ্যালেঞ্জ আকারে। এটা স্পিডটাকে যদি কন্টেইন করতে না পারে তার জন্য দিন খারাপ। কিন্তু সেইটার জন্য তো আপনি অপেক্ষা করেন। আপনার কাজটা হলো যেটা আলোচনায় বললাম, এই অভ্যুত্থানটাকে কি আপনি সোশ্যালাইজ করতে পারছেন? এটাকে আপনি সোশ্যালাইজ করেন এবং তারপর এটাকে একটা ঐতিহাসিক সংগ্রামের দিকে নিয়ে যান। যেসব বড় দল বলতেছেন থাকুক, তাদের মধ্যে থাকুক, কিন্তু সমাজে যখন আপনার এই স্পিডটা মেইনস্ট্রিম হবে, ইনট্যাক্ট হবে, রিয়েল চেঞ্জ হবে, সেই চেঞ্জে সেও যদি চেঞ্জ হয় তাহলে টিকবে না, যেতে পারবে। এটা ওভারনাইট হবে না, বাট এই প্রক্রিয়া তো আছে, এটা হয় সমাজে। 5 তারিখের আগের বাংলাদেশ আর পরের বাংলাদেশ টোটালি আলাদা। যারা ওই আগের সেটে বাংলাদেশকে চিন্তা করবে, রাজনীতি চিন্তা করবে, বাংলাদেশ যত পরিষ্কার মিশনে থাকবে এটা টিকবে না। জুমার লাস্ট প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন যেটা হচ্ছে আপনি তখন বলছিলেন বাংলাদেশকে জিওপলিটিক্যালি এমন একটা জায়গা হতে হবে যেটা মানে সারা বিশ্বের মানুষের কনসার্নের জায়গা হয়, যেভাবে ইসরায়েল সারা বিশ্বের বিরুদ্ধে কনসার্নের জায়গা জিওপলিটিক্যালি বা পলিটিক্যালি। তো ইসরায়েলের যে ব্যাপারটা সেখানে হচ্ছে ওদের একটা ধর্মীয় একটা কনসার্ন আছে, সেই জায়গা থেকে সারা বিশ্বের হচ্ছে ইহুদিরা ওই জায়গাটাকে কনসার্ন মনে করে। এখন আমাদের বাংলাদেশের বাস্তবতায় আমাদের যে ইসলাম বা আমাদের যে মতাদর্শ তার সাথে আমাদের সেই কনসার্নের জায়গাটা হয়ে ওঠা আদৌ সম্ভব কিনা, বা ইসরায়েলের মতো করে যদি বলি আমরা, আপনি তখন বলছিলেন যে মানে বাংলাদেশকে এরকম আব্রাহামিক সাথে লিঙ্ক করার ব্যাপারে, আব্রাহামিক যে ধারণা সেটার সাথে তো আমাদের বাংলাদেশি যে ইসলামের ধারণা সেটার একটা কনফ্লিক্ট আছে, সেই জায়গায় আমরা সেটা পারবো কিনা বা এটা আদৌ পসিবল কিনা। আর সেকেন্ড যেটা কোয়েশ্চেন সেটা হচ্ছে 24 পরবর্তী বাংলাদেশে আপনি যেটা বলছিলেন যে স্পিরিটটাকে ধারণ করে রাজনৈতিক একটা নির্মাণ প্রয়োজন এবং রাজনৈতিক স্বাধীনতার জন্য সেটা মানে আমরা রাজনৈতিক স্বাধীনতা যেটা পেয়েছি সেটা ফুলফিল করার জন্য। এখন বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় এটাই সত্য যে এই আন্দোলনে ফরচুনেটলি আর আনফরচুনেটলি সেই সবারই মানে স্টেক আছে, যারা একে অপরের বিপরীত বা যাদের রাজনীতি হচ্ছে অন্যকে রাজনীতি করতে না দেওয়া। তো সেই জায়গা থেকে রাজনৈতিক স্বাধীনতা বা নতুন রাজনৈতিক নির্মাণ এটা আসলে আমরা আদৌ পেয়েছি কিনা বা সেটাকে আমরা ফুলফিল করতে পারবো কিনা, যেখানে আমাদের এখন যারা এখন আসলে স্টেকে আছে আমরা যারা মানে একদম মুখোমুখি কনফ্লিকচুয়াল জায়গায় দাঁড়াচ্ছে। এখানে ইসরায়েলের উদাহরণটা ভালো উদাহরণ, ভালো উদাহরণ হচ্ছে ইরানের উদাহরণটা। কারণ ইসরায়েলের সাথে রাইট ভেরি রাইট একটা রিলিজিও জায়নিস্ট সেন্টিমেন্টাল মিল আছে, কিন্তু আমি জায়নিস্ট অর্থে বলতেছি না, ইহুদি ধর্ম অর্থে বলতেছি, ধর্মের জন্য একটা ঐক্য। আবার ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধেও আছে প্রচুর, কিন্তু ইরানের ক্ষেত্রে দেখেন, ইরানের অনেক লোক ইরানের এখনকার যে শাসন সেটার দল পক্ষে না, কিন্তু ইরানের যে ধরনের তার হেরিটেজ, তার যে ন্যাশনাল সিভিলাইজেশন সেটাকে নিয়ে তারা গর্ব করে। তো আপনার এরকম একটা বেঙ্গল সিভিলাইজেশন লাগবে, এটা আছে সেটাকে আপনার এমন একটা ম্যাপিং এর মধ্যে আনতে হবে যেটা
গ্লোবাল কমিউনিটি, যেটাকে আমি বলতেছি। এখন দেখেন এটা তো আপনার 19th সেঞ্চুরি না, এখন একটা গ্লোবাল ওয়ার্ল্ডে আমরা বাস করি, এবং আপনার বাঙালি কমিউনিটি সারা দুনিয়াতে ছড়ানো ছিল, এবং ন্যাশনাল বাউন্ডারিটা এখন আসলে ভেঙে গেছে। ধরেন আপনার আরবান যে জীবনযাপন করে, আরবানের মানুষকে আসলে বাঙালির মতো জীবনযাপন করে, গুলশান কলোনিতে বেশিরভাগ লোক ইউরোপের মতো জীবনযাপন। তার মানে একটা আমেরিকানাইজেশন হচ্ছে সারা গ্লোবাল ওয়ার্ল্ডে সব জায়গায়। আপনার নিউ দিল্লি তো আপনার কাম্পালা বা উগান্ডার শহর বা গুলশানের এলি, তার জীবনযাপনের মধ্যে আপনাকে সিমিলারিটি পাবেন। তো এই যে আমি বলতেছি এই যে গ্লোবাল সিনারিও করতে, তাইলে সেই ন্যাশনাল আবেগ দিয়ে আর পুরা কমিউনিটি ঐক্য ফিল করবে না, একটা সিভিলাইজেশনাল বিলঙ্গিং পয়েন্ট আপনার, যাতে করে এই বাঙালি যে ধর্মেরই হোক, যে ভূখণ্ডে বাস করুক, যেহেতু এই কমিউনিটির একটা রাষ্ট্রীয় পরিচয় আছে, সেই রাষ্ট্রীয় পরিচয়ের সফলতা ব্যর্থতার সাথে সে নিজেকে লিঙ্ক করতে পারে। এই খেলায় জিতলে খুশি হয়, খেলায় হারলে দুঃখ, এরকম আছে না? ধরেন মারাডোনা বা আর্জেন্টিনার যারা সাপোর্টার কমাল করে, হ্যাঁ, তারা আপনার মেসি যখন ভালো খেললে তার অবস্থাটা কি, আর যখন হাইরা যায় তখন কি অবস্থা, বিলঙ্গিং। একটা উদাহরণ দিলাম স্পোর্টসের, সে কিন্তু ন্যাশনাল টেরিটরি ওভারকাম করতেছে। এরকম বাংলাদেশের একটা সিভিলাইজেশনাল ডিসকোর্স আপনার লাগবে, এবং সেটা যখন একটা আব্রাহামিক ট্রেডিশনের সাথে লিঙ্ক হবে, তখন সবাই এর সাথে কানেক্ট হবে, ধর্ম বর্ণ নির্বিশেষে। এবং সেইটা পরের প্রশ্ন যেটা করলেন যে এখানে ইসলামের সাথে কনফ্লিক্টিং হবে না, কারণ হলো ইসলাম যখন অ্যাজ এ ডিভাইন অথরিটি ফাউন্ডেশনাল ইডিওলজি আকারে ইসলামের প্রিন্সিপালের ব্যাপারে পার্থক্য থাকা সত্ত্বেও সবাই এক। শুধু ইসলামের প্রিন্সিপাল না, ইহুদি খ্রিস্টানদের প্রিন্সিপালের ব্যাপারেও সবাই এক, কারণ আপনার ওরা আহলে কিতাব পায়, ওদের সাথে বিয়ে শাদীর ক্ষেত্রে ধর্ম চেঞ্জ করা দরকার নেই, আল্লাহর কিতাব। আর আপনি কথা ইহুদি নাসারা বলে গালি, হ্যাঁ, তাদেরকে গালি দিতে হবে কারা জায়নিস্ট আর কারা আপনার আহলে কিতাব পায়, এটা তো বুঝতে হবে। তো বলে এখানে এই যে একশ্বরবাদ এন্টি প্যাগান যে ধারাটা আছে, তাদের মধ্যে একটা গ্রেটার ঐক্য আছে, ডেফিনেটলি পার্থক্য আছে, ডেফিনেটলি তফাৎ আছে। সেই তফাৎটা অনেক পরে পলিটিক্যাল স্ট্রাগল এবং কালচারে এসে, কিন্তু আইডিয়াল কন্ডিশনে একটা যখন আইডিয়াল ফ্রেমওয়ার্কের মধ্যে যখন আমরা চিন্তা করবো একটা গ্লোবাল কমিউনিটি, তখন একটা সিভিলাইজেশনাল ঐক্য আমরা ফিল করতে পারি। সেই ঐক্যটা গ্রেটার অর্থে যখন আপনি করতে পারবেন, করার পরে ডেফিনেটলি আপনার ইসলামী চর্চার সাথে মাইজ ভান্ডারি মিলবে না, মাইজ ভান্ডারির সাথে দেওবন্দি মিলবে না, দেওবন্দির সাথে চরমনাই মিলবে না, থাকবে। কিন্তু দেখবেন ইসলামের অবমাননার প্রশ্নে, নবী রাসূলের ইজ্জতের প্রশ্নে, হ্যাঁ, সত্য কথা বলা, ঘুষ না খাওয়া, এগুলো কিন্তু কোনো মাযহাবের তো ঝগড়া নেই। ফলে এখানে আপনার একটা ভ্যালু লাগবে। এই জন্য আমরা বলছি রাষ্ট্র হবে ভ্যালু বেস, ইডিওলজি থাকবে সমাজ, এই ঝগড়াটা সমাজে থাকবে। দেওবন্দির সাথে ভান্ডারি ঝগড়াটা সমাজে থাকবে, সমাজে রাখেন, কিন্তু রাষ্ট্র এটা প্র্যাকটিস করবে না। রাষ্ট্র প্র্যাকটিস করবে একটা ইউনিভার্সাল ভ্যালু পোলারিটি, যেই ভ্যালু পোলারিটির সাথে আমি বলছি একটা সিভিলাইজেশনাল ঐক্যের মধ্যে দিয়ে বাংলাদেশকে এই যে নিউ জিওপলিটিক্যাল বাস্তবতা একটা গ্লোবাল ফেনোমেনা আকারে হাজির করা হবে। এটা একটা প্রকল্প, এটা ওভারনাইট হয়ে যাবে না, কিন্তু এটার জন্য একটা ডিসকোর্স আপনাকে নির্মাণ করতে পারবে। অ্যাজ এ থিঙ্কার এইটা ধরেন আমি একাই চিন্তা করছি, পৃথিবীতে বহু ফিলোসফার চিন্তা করছে। ধরেন হেগেল যদি জার্মান আইডিয়ালিজম চিন্তা না করতো, তাহলে জার্মান নেশন পরবর্তী হিটলার এসে অন্যদিকে নিয়ে গেছে, কিন্তু জার্মান নেশনের যে স্পিরিট এবং তার যে হেরিটেজ, এটা ওই জায়গায় চাই। পৃথিবীর যে জায়গায় থাকে জার্মান জাতি, তার যে একটা আইডিয়ালিজম, তার যে একটা আইডিয়াল কন্ডিশন, তার যে একটা সিভিলাইজেশন বিলঙ্গিং, সেটা সে ফিল করতে পারে। ইন্ডিয়ানরা পারে, আপনার বাঙালি আপনি পারেন, কারণ আপনি বেদান্ত ট্রেডিশনের দাস আকারে শাসন করেন, আপনি আপনাকে আলাদা সিভিলাইজেশনাল রূপে ডেভেলপ করেন না, এবার লিঙ্ক করেন। থ্যাংক ইউ। প্রথমত আমি জাস্ট একটু কনক্লুডিং রিমার্ক 2-3 মিনিটে। প্রথম কথা হলো আজকে আমরা যে এলাপটা করলাম, আগে একটু জানাই রাখি, আগামী পাঠ্যক্রম আমরা 21শে জুন করব ইনশাআল্লাহ। শুক্রবার থেকে আমরা একটু এটাকে ট্রান্সফার করে শনিবার, এই জন্য শুক্রবারের জুমার নামাজের তারাবি
জুমার নামাজ পেয়ে যাওয়া শনিবার হলে তো একটু কষ্ট হয়ে যায়। একটু আবার মুশকিল কি শুক্রবার ওই যে জুমার নামাজ কেন্দ্রিক অনেকের একটু ঝামেলা থাকে শুক্রবার বিকেলে আমরা স্পেস পাই না বুঝছি কি এখানে স্পেস পাওয়াটা খুব ঝামেলা বিকেলে স্পেস পাইতে হলে অনেক ফাইট দেওয়া লাগে আর শনিবারে হলে সবাই ঘুমায় মানে প্রতি সকালটা সবাই ঘুমায় এই ফাঁকে আমরা একটু স্পেস পাই দ্বিতীয়ত সকালটা আরেকটা আমাদের সুবিধা কি সকালে আমরা ওই খুব সিরিয়াস লোক না হইলে আসে না এই ঘুমটুম রাইটা তো আজকে আমরা চাইলে এটা ঘুরে ফেলতে পারতাম বিকেলে করলে কিন্তু আসলে পড়ার উদ্দেশ্য না আপনাদের সাথে এই জন্য একটু দুইটা কথা বলা আমরা চাচ্ছি ফর্মাল একটা পাঠচক্র এমন ইনশাল্লাহ হবে আগামী 1-2 মাস পর প্রতি সপ্তাহে আমাদের ছোট ছোট পাঠচক্র চলবে তো এছাড়া বড় আকার তো চলবে একটু আপনাদের সাথে দুইটা বলা ভাই আপনারা এখানে যারা ছিলেন অনেকের বডি ল্যাঙ্গুয়েজ দেখে তো আমি বুঝতে পারতেছি এর মানে দুনিয়া সব আমি এখানে নিজে বুঝে পাচ্ছি এটা না পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট অথবা ফিলোসফির কোনো যদি একাডেমিক স্টুডেন্টও থাকতেন তাও এই পুরো আলোচনাটা ধরে রাখা কঠিন পুরো সেশনটা অত্যন্ত একাডেমিক আবারও বলতেছি আউট অ্যান্ড আউট একটা একাডেমিক সেশন ছিল এখানে আমরা অনেকেই কিন্তু এই ডিসিপ্লিনেরই লোক না আমাদের ডিসিপ্লিন মোটামুটি সবার এখানে একটা কমন সেটা হলো জুলাই ডিসিপ্লিন তো অনেকে তো কেউ এখানে আর্টস ব্যাকগ্রাউন্ডেরই না আর বাংলাদেশে যেটা হয় যে ফিলোসফি পইরা ফিলোসফি বোঝে এটা হয় না 1% তো এটা তো বাস্তবতা আমি একটু গল্প বলি জুলাই হয়ে যাওয়ারও মানে গত বছরে এখন কি 23 আমার যখন মানে আমি আর রনি ভাই আলাপ করতেছিলাম দীর্ঘ আমরা আলাপ করতেছিলাম যে আমরা একটা পাঠচক্র করব 5 থেকে 7 জন নিয়ে এর চেয়ে বেশি নিব না এবং আমি যে কয়জন ইয়াং মানুষদেরকে ফিলোসফি বোঝার ক্ষেত্রে সামনে রাখি সেক্ষেত্রে রনি ভাই এই জুলাইয়ের একটা খুব ভালো দিক হলো রনি ভাইদের মতো মানুষ সামনে আসছে আবার তারা মেইন স্ট্রিমে কথা বলতেছে তো আমি তো রনি ভাইদের এখন চিনি না তো আমি আর রনি ভাই অনেকদিন ধরে প্ল্যান করতেছিলাম রনি ভাই বললো যে আগের পাঠচক্রটার সব বাদ দিয়ে দিচ্ছি তাহলে কি করা যায় তখন আমরা বললাম আমরা 5 থেকে 7 জন মাত্র একজন ফিলোসফির জিরো থেকে ধরে 1-2 বছর ব্যাপী মানে বড় মানে একদম ঘন্টার পরে ঘন্টা বসে কোনো বাসায় বা কোনো রুমে বসে আমরা পড়াশোনাটা নতুন করে শুরু করবো এই এলাকা আমি অনেক দূর আলাদা তো তখন আমি পিক করতেছিলাম কারে কারে সেখানে নিব কারণ ফিলোসফির এই আলোচনাটা এমনই ক্রান্তিকর এখানে 1-2টা আলোচনার পরে আর করে খুঁজে পাওয়া যায় না প্রচন্ড ডেডিকেটেড প্রচন্ড যে আমি ওই কাজটা করবোই করবো এইরকম হইলে বসে থাকলে তারপরে তারা দিয়ে কিছু হয় আজকে যেটা ইনপুট সেটা হলো আজকে আমাদের এখানে ভাই বন্ধুদের অনেকেই এটা তো বলতে দ্বিধা নাই যেমন ভাই কয়েকটা নাম বারবার করছে দেরিদা ফুকো তারপরে মার্কস তো আমরা কমন শুনি মোটামুটি হ্যাঁ হেগেল তো এই নামটা অনেকের জন্য আমাদের প্রথম অনেকের জন্য আমরা 2-3 বার শুনছি জিনিসগুলো ধরতে পারতেছি না ভাই এইটি আজকের অর্জন যে অন্তত এইখান থেকে বের করা ভাই যতবার হেগেল বলতেছে দেরিদা বলতেছে ফুকো বলতেছে মার্কস বলতেছে মওদুদি বলতেছে এদের প্রত্যেকটা আমাদের চিনতে হবে এবং সেই চেনাটা বাংলাদেশের আকারে নিয়ে ঢাকা থেকে বের হয়ে আমাদের গ্রামে গ্রামে যেতে হবে ওইটা হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের হবে না বাংলাদেশের মুশকিলটা কি যে শুধু বাংলার কিছু ওই যে মেকি বিপ্লবী অথবা চেহারা নেয় সেই শুধু মার্কস করবে মার্কসের অথরিটি সেই নিয়ে নিছে তার বাইরে কেউ ডেস্ক ক্যাপিটাল করবে না তার বাইরে কেউ লেনিন করবে না জামাতে ইসলামরা সেমিন না করলে কেউ মওদুদি করবে না এটা বাংলাদেশে দাঁড় করানো হচ্ছে অথচ এই সব কিছুর বাইরেও তো দুনিয়াতে স্কলার হিসেবে যে লোক মওদুদি পড়বে সেই লোক মার্কস পড়বে এবং আমরা আবারও বলি যে ভাই আমি হেগেলের যেহেতু আমি নিজেও পলিটিক্যাল সায়েন্সের ছাত্র যে হেগেলের জায়গা থেকে শুরু না করলে অন্তত এই পপুলার পার্টগুলো আমরা আলাপ না করলে ভাই আমরা আবারও একটা জুলাই হবে আমরা ডানপন্থী বলি বাংলাদেশপন্থী মানুষগুলো ওই যে একজন আলাপ করতেছিল যে আসলে হবে কি রাজনৈতিক দলগুলো তো এটা গ্রহণ করতেছে না আমরা আবারও হাজার হাজার মানুষ জান দিব আবারও মরে যাব এবং আবারও কেউ কুক্ষিগত করবে এর মানে এই আমাদের রক্তকে কোনোদিন আমাদের বানাইতে আমরা পারবো না যতদিন না পর্যন্ত এবং বাংলাদেশের একটা মুশকিল হলো যারা খুব ভালো একটু পড়াশোনা করে কিছু মার্কস কিছু হেগেল কিছু মওদুদি এটা বুঝছে বোঝার পরে তারা কোনোদিনের আন্দোলনে নামবে না রাজপথেও নামবে না রাজু ভাস্কর্য শাহবাগের সামনে গিয়ে দাঁড়াবে না সে এসি রুমে পাঠচক্র করবে সে বুদ্ধিজীবিতা করবে তার একটা বিরাট সার্কেল তৈরি হবে ভাইরাল বারাদার তারা কোনোদিন রাজপথে পৌঁছাবে না আর যে রাজপথে নামবে সে কসম করে নিছে সে মাইক দেখলে প্রচুর চিল্লাবে কিন্তু সমস্ত চিল্লির পরে রাতে গিয়া একটা ঘন্টা অন্তত পড়াশোনা এটা সে করবে না ইনকিলাব মঞ্চ বাংলাদেশে একটা ফ্রেমিং মনে প্রাণে ভাঙার চেষ্টা করছে করতে পারতেছে জানি না যে আমরা দিনের রাজপথে রোদের মধ্যে পড়বো আর রাতে আমরা পড়াশোনা করবো এবং এইটা করলে যে কিছু তো ওই কাজ হয় দেখেন বাংলাদেশে আপনি কয়টা অ্যাক্টিভিস্ট মানে রাজপথে থাকে বলতে পারবেন যে তারা কম বেশি যাই হোক তারা কিছু ইন্টেলেকচুয়াল ইনপুটও দিতেছে এর মানে আমরা যে রাজপথে চিল্লে পাল্লার সাথে সাথে টুকটাক কিছু ইন্টেলেকচুয়াল ইনপুট দিতে পারছি এই জন্য হাজারো সংগঠনের মধ্য থেকে আমরা একটু হলেও দাঁড়াইতে পারছি আবার শুধু ইন্টেলেকচুয়াল ইনপুট পাঠচক্র এগুলোই যদি করতাম এগুলো না করে যদি রাস্তায় আমরা পড়ে না থাকতাম তাহলে মানুষের কাছে আমরা ট্রাস্ট করতে হইতাম না
আমাদের এখন একটা বাংলাদেশপন্থী এরকম গ্রুপ লাগবে যারা আজকে এসে নিয়ত করি যে এই ভাইকে অনেকগুলো নাম বললো, দেরিদে কি, এই হেগেলকে, ফুকোর কাজ কি, মৌদুদির এই কাজগুলো কি, মার্কস তো অবশ্যম্ভাবী, এইগুলো নিয়ে একদম শূন্য থেকে পড়াশোনা শুরু করবো। তো রনি ভাইয়ের আজকে আমার কমিটমেন্ট নেই, রনি ভাই আমার সাথে এটা অ্যাগ্রি হয়েছে। এইখানে তো অনেক লোক, এত লোক আমরা নিব না, সবাই থাকতে চাইলে আপত্তি নেই। আমি 5 থেকে 6 জন লোককে প্ল্যান করতেছি, আপনারা যারা একদম সিরিয়াসলি থাকবেন। একদম দর্শনের শুরু থেকে, মানে ভাই সকল জ্ঞানকাণ্ডের প্রধান জায়গাটা হলো দর্শন। মানে আমরা যে যা বলি, মানে সকল জ্ঞানকাণ্ডের প্রধান জায়গাটা হলো দর্শন। দার্শনিক হওয়া ইম্পর্টেন্ট না, কিন্তু ন্যূনতম দার্শনিক এলাকা ধরতে না পারলে আপনি আমি রক্ত দিব, জীবন দিব, কিন্তু দেখবেন ন্যারেটিভ নির্মাণ করে ফেলবে আরেকজন, দেশ চলে যাবে তার হাতে। তো এইরকম আমাদের কিছু জানবা। এবং আবার একটা কি, এইরকম হওয়ার পরে সে কর্পোরেট বুদ্ধিজীবী হবে, সে গ্রামে যাবে না। আবার যে গ্রামে যাবে সে মানে আমাদের যেটা লাগবে এই সমস্ত বুস্টার নিয়ে আমরা গ্রামে চাইতে পারতে হবে। এবং চূড়ান্ত কথা রনি যেটা বলছে, এই যে বাংলাদেশের কৃষিকে, বাংলাদেশের কৃষককে মূলধারা বানাইতে পারতে হবে। আপনারা কি একটা কথা আপনারা দেখছেন, অনেকে মনে করেন যে আমি বলতেছি জম্মুকে শয়তানে কামড়ায়, একটু অসদে বলতেছি এইটা, আচ্ছা এই লোক কি মানে শুদ্ধ কথা বা একটু প্রমিত যেটা বলে, ভাই এই প্রমিত ভাষায় বক্তৃতা করি আমি জীবনে 3বার স্বর্ণপদক পাইছি জাতীয় পর্যায়ে, ক্লাস 9 10। আমি আবৃত্তি করছি, আমি জীবনে আবৃত্তিতে আর বক্তৃতায় জাতীয় পর্যায়ে আমি ঢাকা আসি 8 জাতীয় পর্যায়ে। এরপর সারা জীবনে আমি অগণিতবার ঢাকায় ফার্স্ট হয়েছি জাতীয় পর্যায়ে, কবিতায়, বক্তৃতায়, বিতর্কে। কিন্তু যেহেতু আমার স্কোপ আছে, এই শুদ্ধ বলবার পর এই যে কৃষকের ভাষা, এই যে আপামর জনসাধারণের ভাষা, সেই ভাষার মূল স্ট্রিম মেইন স্ট্রিম করতে পারা, এই জন্য ইচ্ছাকৃত ইনপুট আমরা এটা দিই। কারণ আমরা বললে এটা মিডিয়া না নিয়ে পারে না, তো সামহাও এটা আমরা করতে চাইতেছি। তো এর মানে হইলো আমরা মূলধারা কৃষকের হাতে বুঝিয়ে দিতে পারতে হবে। এই বুঝিয়ে দিতে পারতে হলে ভাইরা আমার, আমাদের যেটা করতে হবে রাজপথের সাথে সাথে এই আলাপকে সব বোঝার দরকার নাই, শুধু এইটা নিয়ে আনা চাই যে এইখানে যত আলাপ হয়েছে এই আলাপগুলো বোঝার ক্যাপাসিটি আমার বানাইতে হবে। এইটা অন্তত আমরা প্রথম হিম্মত নেই। আর আপনারা যদি ওরকম খুব সিরিয়াস থাকেন আমাদের সাথে আলাপ করেন, আমরা রনি ভাইয়ের সাথে আমি চিন্তা করতেছি অন্তত সপ্তাহে, যত ব্যস্ততা থাকো সপ্তাহে একদিন। এর আগে যেটা হচ্ছিল রনি ভাই থেকে মিরপুরে, আমরা এখানে এখন তো সারা ঢাকা আমাদের হয়েছে, যে কোনো জায়গায় আমরা একদম দর্শনের প্রথম থেকে শুরু করে দুনিয়া পড়ে তো শেষ করা যাবে না, অন্তত বেসিক আলাপটা, বেসিক যেই চরিত্রগুলো বোঝা দরকার, করা দরকার, আমরা রনি ভাইয়ের সাথে ইনফরমালি বসে বসে 5 জন 7 জন 8 জন লম্বা রিডিং দিব, লম্বা রিডিং। এরকম যদি আপনারা খুব সিরিয়াস কেউ থাকেন, এটার প্রথম মানে স্টুডেন্ট আমি নিজে। আপনারা যদি আরো আবারও বলি, আবেগের উত্তেজনা বলার দরকার নেই, পরে আপনার ডেডিকেটেডলি 5-6 জন থাকলে ইনশাল্লাহ আমরা রনি ভাইয়ের সাথে বসবো। এই এলাপে রনি ভাই থেকে শুরু করে আমরা বাংলাদেশপন্থী সকল মানুষকে একত্রিত করবো। আজকে আপনারা যারা কষ্ট করে আসলেন অশেষ শুক্রিয়া। আমরা বরং চাই, দেখেন রনি ভাই আমি কিন্তু প্রত্যাশা করি নাই যে এই 7-8টা এত ভালো কোশ্চেন আসবে, সত্যি বলি আমি বুঝি নাই। মানে এই আপনারা যারাই প্রশ্ন করছেন, আমি একটু ছিলাম যে কি এলাম, অনেক ভালো প্রশ্ন আসছে। আচ্ছা আমি একটা জিনিস একটু জানতে চাই, আলাপটা কিন্তু বেশি কঠিন মনে হয়েছে আপনাদের কাছে? আমি কিন্তু আপনার চেষ্টা করছি মানে দর্শনের আলাপটাকে একেবারে মাঠে নামে। এক্স্যাক্টলি ভাই, এটা তো দর্শনের যদি শুনে আমি এভাবে আলাপ করতেছি আত্মহত্যা করবো। এরপরে যেই পরিমাণ লাইভ বানাইছি আলাপটাকে, হ্যাঁ, তো কিন্তু চেষ্টা করতে আবার অ্যাসেসটা যেন থাকে, এবং খুবই এই জন্য তো আমরা চলতি ভাষায় কথা বলি। এবং আমাদের এবং ভাই আপনার একটা মজা বলি, 4-5 বছর আগে এখানে একটা পাঠচক্র হচ্ছিল অন্যদের, তো টপিক ছিল ডিকনস্ট্রাকশন অফ মডার্ন সেক্সুয়ালিটি। ওই যে এরা আপনার ওই যে সংবিধানের আরিফ রহমান টমানেরা করতো না। তো দেখেন ভাই, যেটা হলো যে আমি যাদেরকে ডিল করবো তার কাছাকাছি হলে তো মুশকিল। তো পুরো পাঠচক্র শেষে যখন প্রশ্ন হইতেছে, তো ওই যে ডিকনস্ট্রাকশন, এর আগে অনেকে চিন্তা করছে কনস্ট্রাকশন মানে নির্মাণ, তাহলে ডিকনস্ট্রাকশন মানে বিপরীত এরকম কিছু চিন্তা করছে। মানে শব্দের ভাই প্রত্যেকটা একাডেমিক ডিসিপ্লিনের তো নিজের কিছু ভাষা আছে, শব্দ আছে, ন্যূনতম এটা ধরতে পারতে হবে। তো এক ছোট ভাই, তার মুখেও দাড়ি টাড়ি আছে দেখতে, এবং সে হইলো কি পুরো এই জিনিসটারে সে ওইটা জিজ্ঞেস করলো যে আপনারা যে আজকে এই ডিকনস্ট্রাকশন বলতেছেন, মানে এই অবক্ষয় হয়েছে মডার্ন সেক্সুয়ালিটির, আগে এরকম সেক্সুয়ালিটি সুন্দর ছিল, হেরেম ছিল, এইটার কনস্ট্রাকশন হয়েছে কবে? এরপরে উঠে যে সঞ্চালক বলে আপনি তো দর্শনের ভাষাই বোঝেন না, আপনি এই ডিকনস্ট্রাকশন কি কনস্ট্রাকশন থেকে আসতে হবে, তাদের ধরে দিচ্ছে। এর মানে হইল কি, আসলে এই যে ওই কনস্ট্রাকশন আর এই রিকনস্ট্রাকশন এক না, এইটা একটা ন্যূনতম টার্মিনোলজির ব্যাপার, এটুকুন ক্যাপাসিটি আমাদের থাকতে হবে। তো এই জন্য হলো আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ, সবার ইনকিলাব মঞ্চ করার দরকার নাই, কিন্তু সবার বিনীত অনুরোধ বাংলাদেশ পন্থা সবার করা জরুরি।
তো আপনারা যারা এত কষ্ট করে আসলেন অশেষ শুকরিয়া, বিশেষ করে রনিবের জন্য অনেক দোয়া এবং কৃতজ্ঞতা, তিনি খুলনা থেকে দৌড়ে আসলেন। ভাই আপনি যে আসছেন এবং দেখেন এত সকালে এতগুলো তরুণ লোক, আপনি হ্যাপি কিনা বলেন? অবশ্যই আমি খুব কৃতজ্ঞ আপনারা। তো এইটাই, এবং আমরা ইনশাআল্লাহ এই আলাপগুলো আরো সামনে করবো, আশা করি এই ভিডিওগুলো আমরা ইউ করবো। আমরা একটু 2 মিনিট সময় দিচ্ছি। আপনারা জানেন এই ক্যাম্পাসের শহীদ শাম্য ভাই, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা একটু সবাই একবার সূরা ফাতিহা, 3 বার ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ পড়ে আমরা শহীদ শাম্য ভাইয়ের জন্য একটু দোয়া করবো। আর রনি ভাইকে একটু বিদায় দেই। রনি ভাই অনেক টায়ার্ড। রনি ভাই আপনার সাথে ইনশাআল্লাহ আবার দেখা করবোই। আর আপনারা এই শুরু কে বলে এখানে আপনারা কিন্তু ইনশাআল্লাহ সময় দিতে হবে। ওকে ভাই, শুকরিয়া। রনি ভাইয়ের জন্য